আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক, আজকের পর্বটি একটি গুরুত্বপূর্ণ পর্ব। আমাদের সেনাবাহিনীর ভেতরে আওয়ামীপন্থী যে সুবিধাভোগী অফিসাররা ছিলেন, বিশেষ করে জেনারেলরা ছিলেন, তারা এখনো নানা ধরনের ষড়যন্ত্র করে চলেছেন। মিড লেভেলের অফিসাররা এবং জুনিয়র লেভেল অফিসার যারা আছেন তারা এগুলোতে খুবই ক্ষুব্ধ। সাম্প্রতিক সময়ে জেনারেল ওয়াকার যখন বিভিন্ন ক্যান্টনমেন্টে যাচ্ছেন, তখন তারা তাদের এই ক্ষোভ প্রকাশ করেছেন, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন এবং তারা লিখিতভাবেও ওয়াকার সাহেবকে তাদের এই বিষয়টি জানিয়েছেন। তো এই তাদের সেই দাবির বিষয়গুলো সহ অন্যান্য সার্বিক বিষয়ে আজকে আমরা একটু কথা বলবো। কারণ বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকায় অবতীর্ণ হয়ে এই ছাত্র জনতার যে বিপ্লব সেটিকে সফল করেছে, সে বিপ্লবকে ব্যাহত করার জন্য সেনাবাহিনীর ভেতরেই হাসিনাপন্থী একটি অংশ, সুবিধাভোগী একটি অংশ অত্যন্ত সতর্কতার সাথে অত্যন্ত সুচতুরভাবে তারা কাজ করে যাচ্ছে। তো সেই জায়গাটায় আজকে আমাদের এই আজকের এই আলোচনা। আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর, 24তম বিএম এর কর্মকর্তা জনাব মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। তো সুমন ভাই, আমরা যেটি বলছিলাম, আমি যদি আপনাকে একটু দেখাই যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্টনমেন্ট পরিদর্শনে গেছেন, অফিসারদের সঙ্গে দরবারে বসেছেন, তারা তাদের ক্ষোভ জানিয়েছেন। যেভাবে চলছে সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন, তার মনোযোগ আকর্ষণ করেছেন। এর মধ্যে তারা লিখিতভাবেও এই বিষয়টি পরবর্তীতে সেনাপ্রধানকে জানিয়েছেন এবং এই সেনাপ্রধানকে জানানোর এই বিষয়টি সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত দেশ পত্রিকায় পুরো বিষয়টি প্রকাশ করা হয়েছে, যার বিভিন্ন তথ্য খণ্ডিতভাবে আমাদের কাছে আসছিল। তার একটি পূর্ণ রূপ পাওয়া গেছে এবং রিপোর্টের শিরোনাম হচ্ছে সেনাপ্রধানের কাছে ভয়ঙ্কর তথ্য উপস্থাপন। এটি গত 2 তারিখের পত্রিকার রিপোর্ট, দেশ পত্রিকার রিপোর্ট, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত। এবং সেখানে তারা বলছেন যে তারা 2009 সালের যে 111, তারা সেই 111 চান না। তারা দেশের স্বার্থ রক্ষার জন্য সেনাবাহিনী প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র ও মধ্যসারির কর্মকর্তারা। তারা সেখানে লেফটেন্যান্ট তানজিম সরওয়ারের যে 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 করুণ মৃত্যু, সে বিষয়টিকে তারা তুলে ধরেছেন। পাশাপাশি তারা জিওসি 33 পদাতিক ডিভিশন, জিওসি 9 ডিভিশন, জিওসি 10 ডিভিশন, জিওসি 55 ডিভিশন, জিওসি 7 ডিভিশন, জিওসি 11 ডিভিশনের যারা যারা জিওসি আছেন, জেনারেল অফিসার কমান্ডিং, তাদের যে অতীত কর্মকাণ্ড এবং তারা কিভাবে বর্তমান সময়ে অসহযোগিতা করছে, কিভাবে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে, সে বিষয়টি তারা বিস্তারিতভাবে তুলে ধরেছেন এবং ডিজিএফআই সম্পর্কে তারা তাদের মতামত দিয়েছেন এবং সর্বশেষ তারা তাদের যে সুপারিশ, সেই সুপারিশের জায়গায় তারা বলছেন, তারা যে মনোভাবগুলো তুলে ধরেছেন, যে তারা বলছেন যে 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা আমাদের মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটি নিরাময় করতে 15 বছর লেগেছে। আপনি যদি দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নেন, তাহলে আমরা আবার এই সম্মান হারাবো। আপনি ও হাতে গোনা কয়েকজন জ্যেষ্ঠ অফিসার ছাড়া অন্য অধিকাংশ অফিসারদের মনোভাব নিম্নরূপ: 1, তারা চায় প্রাক্তন সরকার প্রতি বিপ্লব তৈরি করুক এবং তারা বিলম্বের লড়াই বা ধীরে চলো নীতিতে আভিযানিক কার্যক্রম পরিচালনা করে তা তৈরি করার চেষ্টা করছে, অর্থাৎ একটি প্রতি বিপ্লব তৈরির চেষ্টা চলছে। তারা আওয়ামী লীগের দুর্বৃত্ত ও নেতাদের বাঁচানোর চেষ্টা করছে। এই জেনারেলরা সরাসরি জড়িত না হলেও তারা পরিকল্পনা মোতাবেক কাজ করছে এবং তারা বলছেন যে আপনার আদেশকে বিভিন্নভাবে আওয়ামী সুবিধাবাদী জেনারেলরা খণ্ডিত ও বিকৃত আকারে কনিষ্ঠ অফিসারদের সামনে উপস্থাপন করছেন, যাতে আপনার উপর আস্থা ও বিশ্বাস কমে যায় এবং পরিকল্পিত উপায়ে আওয়ামী সন্ত্রাসীদের না ধরার ব্যাপারে বিভিন্ন ধরনের অজুহাত সৃষ্টি করা হচ্ছে। তো
সুমন ভাই, আপনি এই রিপোর্টটি পড়েছেন। আপনি এই রিপোর্টটি পড়েছেন। আমি এগুলো নিয়ে আলোচনাও করেছি এবং খুবই সুস্পষ্টভাবে কিন্তু তারা তুলে ধরেছেন। বোঝা যাচ্ছে যে জুনিয়র এবং মধ্যম সারির যেসব কর্মকর্তা আছেন তারা এখনো জেনারেল ওয়াকারের উপরে কিন্তু আস্থা রাখছেন এবং তাকে তারা সতর্ক করছেন যে আওয়ামী লীগ আমলের যেই সুবিধাভোগী যেই জেনারেল বা যে কর্মকর্তারা তারা কিন্তু প্রতি বিপ্লব সহ নানা রকমের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তো আপনার বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই রিপোর্টটা এবং সার্বিকভাবে আপনার কাছ থেকে আমরা একটা আলোচনাটা শুনতে চাই। জি, প্রথমে কনক ভাই, আমি আপনাকে এবং আপনার সাথে যে সাংবাদিকরা, আমাদের প্রিয় সাংবাদিক সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের কারামুক্তির ব্যাপারে একটা প্রচন্ড ভালো পদক্ষেপ নিয়েছিলেন, আলোচনা করেছিলেন, একটা পেশা তৈরি করেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ উনি কারামুক্ত এখন। যদিও সেই মামলা বা অন্য কিছু থেকে মুক্ত না, বাট কারামুক্ত। তো এটার জন্য আমি আপনাদেরকে, যেখানে বিপরীত দিকে দেখতে পাইছি আমরা যে সেই ঘুণে ধরা সেই সুবিধাবাদী বাংলাদেশের ভিতরের সাংবাদিক মহল, তারা সেই ব্যাপারে তেমন কিছুই করে নাই, আমাদেরকে বাইরে থেকে মেইনলি এই জিনিসটা করতে হয়েছে। আমি আপনাদের সবাইকে সেজন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দ্যাটস মাই ফার্স্ট পয়েন্ট। এখন আপনি যে জিনিসটা বললেন, আমি দেখেছি, আমি স্টাডি করেছি, এটা আসলে অপ্রত্যাশিত ছিল না এই ধরনের একটা দাবি, অথবা সেনাপ্রধানের কাছে কিছু এই ধরনের জিনিসটা স্পষ্টভাবে জুনিয়র এবং মিড র্যাঙ্কিং অফিসারদের কাছ থেকে আসা। বাট একই সাথে এটাও দেখতে হবে যে এই জিনিসটা কিন্তু আগে কখনো আর্মিতে ছিল না, যে ওপেনলি এইভাবে জিনিসটাকে নাম ধরে ঘটনা উল্লেখ করে একটা ওপেন ফোরামে সেনাপ্রধানের কাছে বা কমান্ডারের কাছে জিনিসটা উপস্থাপন করা। সেদিক থেকে যে জেনারেল ওয়াকার এই জিনিসটাকে অ্যালাউ করেছেন, আমি তাকে সাধুবাদ জানাই। এই জায়গাটাতে যেখানে তার ধন্যবাদ প্রাপ্য, আমি তাকে জানাবো। বাট আমাদেরকে অ্যাকচুয়ালি কনক ভাই দেখতে হবে এই জিনিসটা কখন হচ্ছে, যখন আমরা একই সাথে, কনক ভাই আপনি তো পাজল মেলানো খেলছেন নিশ্চয়ই, অ্যাটলিস্ট আপনার ছেলের সাথে। আমি ছোটবেলা তো ছবির ছোট ছোট টুকরা থাকে, সেগুলো মিলাই একটা জিরাফ, জেব্রা, এগুলো হলো। এখন আমরা যদি কিছু পাজল মিলাই যে এই মুহূর্তে কি হচ্ছে, আমরা যদি দেখি যে গার্মেন্টস সেক্টরে একটা অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। আমাদের পার্বত্য জেলাগুলাতে সংঘাত, সহিংসতা এবং অস্থিরতার চেষ্টা হচ্ছে। আমাদের জনপ্রশাসনে দেখতে পাচ্ছি কিছু কেলেঙ্কারির ছবি উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু ভাইয়েরা তাদের সুরক্ষা এবং তার সাথে সাথে যে স্বাধীনভাবে সবকিছু করার সেই জিনিসটার দাবিতে আসছেন, যদিও তারা রিয়েলাইজ করতে পারছেন না যে পুলিশ বা প্রোটেকশন এই জিনিসগুলো কেউই পাচ্ছে না। সবকিছু ধর্মের দৃষ্টিতে না দেখে যদি আমরা জিনিসটাকে জাতীয় বা বর্তমান পরিস্থিতি দেখি, কেউ ইনফ্যাক্ট পুলিশ প্রোটেকশন বা কিছু পাচ্ছে না। দেন আমরা দেখতে পাচ্ছি পতিত আওয়ামী লীগের নেতারা তাদের বাবা বাড়ি, দাদা বাড়ি অথবা পিতৃভূমি, মাতৃভূমি, যেখানে আমরা ধারণা করছিলাম যে তাদের একটাই যাওয়ার জায়গা ভারতে গিয়ে, সেখান থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে এবং নানক বা এই ধরনের লোকজন সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত সজীব ওয়াজেদ জয়, সে লবিস্ট নিয়োগ করেছে। তো আমি এই যে ছোট ছোট যে পিকচারগুলা, সেগুলাকে যদি আমি একটা পাজলে সেট করি, তাহলে যে পিকচারটা আসে বা একটা ছবি তৈরি হয়, সেটা হচ্ছে একটা প্রতি বিপ্লবের ছবি তৈরি হয়। আমাদের জনগণ কিন্তু এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো যদি একসাথে মিলায়, তারাও বুঝতে পারবে যে আমরা একটা আলামত দেখতে পাচ্ছি, যেখানে পতিত আওয়ামী লীগ সরকার বা তাদের সমর্থকরা একটা প্রতি বিপ্লবের দিকে আগাচ্ছে এবং সেই মতন করে অনেক কিছু জিনিস ইন্ধন দিচ্ছে এবং কিছু জিনিসে তারা অলরেডি নিজে থেকে কাজ করছে। এই পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা, মিড র্যাঙ্কিং অফিসার এই দাবিটা তুলেছে এবং আমি বিশ্বাস করি যারা দাবি তুলেছে তাদের কেউ যে না ঠিক আছে তারা প্রচন্ড আওয়ামী লীগ বিদ্বেষী বা স্বৈর শাসক বিদ্বেষী, তা না। তাদের বক্তব্যের মূল জায়গাটা কিন্তু এক, সেনাবাহিনীকে পচানো হয়েছে যথেষ্ট, এখন সময় আসছে
আমরা যদি এক না হই, সেনাবাহিনীর গৌরবটা উদ্ধার করে ইউনিফাইড যদি না হই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেশ বাঁচানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবো না। সেই প্রতি বিপ্লব, সেটা প্রতি বিপ্লব যে মুজিব কোট পরে আওয়ামী লীগের হাত ধরে আসবে সেটা না হইতে পারে। প্রতি বিপ্লবটা ইভেন একটা ক্ষুব্ধ অংশ, অথবা যারা এখন মনে করে যে যেইভাবে তারা এই আন্দোলনের ফল দেখতে চাইছিল সেটা হয় নাই, সেই দিকের থেকেও অথবা সেই দিকের সাথে আওয়ামী লীগ মিলেও আসতে পারে। বাট আমি সাধুবাদ জানাই সেনাবাহিনীর মিড র্যাঙ্কিং অফিসারকে যে তারা অ্যাটলিস্ট দেশের কথা চিন্তা করে তারা, এবং সঠিকভাবে তারা সেনাপ্রধানের কাছে জিনিসটা তুলে ধরেছে। আর এখন দ্বিতীয় যে প্রশ্ন আসে, এখানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগগুলো করা হয়েছে এগুলার ভিত্তি কি? তা আমি আপনাকে কনক ভাই এবং আপনার মাধ্যমে দর্শক ভিউয়ারদেরকে বলতে চাই, মোটা দাগে এগুলার কোনোটাই ভিত্তিহীন না। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে জানতে পারি, এখনো অনেকের বিরুদ্ধে প্রমাণ আছে, অনেকের বিরুদ্ধে প্রশ্ন আছে এই জিনিসগুলোর সাথে যুক্ত হওয়ার জন্য। সুতরাং আমি যদি বলি সেগুলোর ভিত্তি আছে, তো তারা যেহেতু বলছে, এখন আমাদেরকে একটা জিনিস একটু সেনাপ্রধানকে বুঝতে হবে। আমি জানি, আবারও বলি, জেনারেল ওয়াকারের নিশ্চয়ই আমাদের থেকে, আমার থেকে অ্যাটলিস্ট অনেক বেশি বুদ্ধি আছে। প্রত্যাশাটা কি? তারা চাচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে এই যে সিনিয়র অফিসার আছে যারা বিগত স্বৈর শাসকের আমলে তাদেরকে স্বৈর শাসককে প্রোটেক্ট করার জন্য যাদেরকে আলাদাভাবে প্রমোশন দিয়ে তুলে আনা হয়েছিল, এবং যারা দেশ জাতির সাথে বেইমানি করে যখনই কোনো আন্দোলন দেখা গেছে অথবা যখন কোনো ভোটারবিহীন নির্বাচনের দরকার পড়ছে তখন তারা তাদের শক্তি প্রয়োগ করে জনগণের বিরুদ্ধে কাজ করছে, এবং শেষ দিকে জুলাই আগস্টে তারা জনগণকে যে পুলিশ বা বিজিবির মাধ্যমে হত্যা, সেটাতে তারা শক্তি বা সমর্থন যোগাইছে। সে কারণে এদের সাথে বর্তমান সেনা প্রজন্ম মনে করে যে না, আর্মিকে সামনে আগাতে হলে তাদেরকে বাদ দিয়ে চলতে হবে। তো জেনারেল ওয়াকার যদি এটা বুঝে থাকেন যে এই মহৎ উদ্দেশ্যেই তারা কথাটা বলতেছে, সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ তৈরির জন্য না, তাহলে জিনিসটা কাজে লাগে। এখন জেনারেল ওয়াকার কি তার প্রায়োরিটি যেটা আছে, অগ্রগণ্যতা আমরা যেটা বলি যে আমার যেই আছে কি সামনে, প্রথম কথা আমি মনে করি এই ক্ষেত্রে উনি যে জিনিসটা এখন পর্যন্ত 2 মাস হয়ে গেল কারোর বিরুদ্ধে কিছু করতে পারতেছেন না, তার একটা কারণ হতে পারে তিনি আর্মিতে কমান্ডটা এখন এস্টাবলিশ করতে পারেন নাই, যেটা খুবই ইম্পর্টেন্ট। তিনি সেনাপ্রধান হিসেবে তার আন্ডারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকে তার কথা শুনতে হবে, প্রত্যেক ডিভিশন কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার যারা আছে প্রত্যেকে, একজন নবীন সৈনিক পর্যন্ত তিনি যে গাইডেন্স দিবেন সেই হিসেবে চলবে। বাট আমরা এখন কিছু কথা শুনি যে যারা জেনারেল আজিজের মাধ্যমে সুবিধা পাইছিল বা সুবিধাভোগী, তারা সেই জায়গাটাতে ওনাকে কোঅপারেট করতেছে না। আমি বিশ্বাস করতে চাই যে এটা ভুল। আর্মিতে কখনো এই ধরনের গ্রুপিং ছিল না, এবং আমার যদি কোনো পীর থাকে, যদি আমি পীর মানি, ওই ধরনের লোক হই, আমি জেনারেল আজিজের মতন লোককে পীর মানবো কেন? জেনারেল আজিজকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা উত্তম উদাহরণ, সব থেকে নিকৃষ্টতম উদাহরণ জেনারেল আজিজ। তার হয়ে বা তার কথা মতো আমি চলবো কেন? দেন যেটা হচ্ছে কমান্ডটাকে এস্টাবলিশ, 2 নাম্বার হচ্ছে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড আমরা যেটা বলি, কোথা থেকে কোথায় আসবে। চেইন অফ কমান্ডের জায়গাতে অনেক সময় অনেক কনফিউশন আছে যে চেইন অফ কমান্ড ব্রেক করা উচিত সময়। সুমন ভাই, জেনারেল আজিজের পাশাপাশি জেনারেল শফির নামও শোনা যাচ্ছে এটা গ্রুপিং এর ক্ষেত্রে। জি, এই জিনিসটা রিসেন্টলি শোনা যাচ্ছে, বাট আমি জিনিসটার ডেপথে এখনো যাই নাই। আমি হয়তো জিনিসটা জানলে, আমি বিশ্বাস করতে চাই জেনারেল শফির সাথে আমি 3 জায়গায় একসাথে চাকরি করেছি, আমার কাছে কখনো মনে হয় নাই যে উনি এই ধরনের একটা কাজ, যেখানে সেনাবাহিনী বা বর্তমান সেনাপ্রধানকে সবারই, বিগত এবং বর্তমান সবারই উচিত সহযোগিতা করে সেনাবাহিনীর মর্যাদাটাকে উপর উঠানো, সেই জায়গায় উনি যে কাজ করতে পারেন তার বিরুদ্ধে আমার সেটা কখনো মনে হয় না। এবার দেখেন আসলে কনক ভাই,
আমরা তো অনেক জিনিসই আগে চোখে একরকম দেখছিলাম, এখন চোখে অন্যরকম লাগতেছে, বাট আমি জিনিসটা কনফার্ম হলে তখন বলতে পারবো, তার আগে অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না। তো আমি যেটা বলছিলাম যে, তো এই যে অফিসার, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্য ওনাকে কিন্তু সেনাবাহিনীর চেইন অফ কমান্ডটাকে পুরোপুরি এস্টাবলিশ করতে হবে। সেখানে আমরা এখন যেটা দেখি, চেইন অফ কমান্ডে তার ইম্পর্টেন্সটা কি, যে আমি জানবো, আমি উপর থেকে যেটা পাইতেছি সেটা ফলো করব, তাহলেই শুধুমাত্র আমার অধস্তন যে আছে সে আমারটা ফলো করবে, না হলে সেনাবাহিনীর মধ্যে তো গন্ডগোল লেগে যাবে, কেউ কারো কথা শুনবে না, এটা পুলিশ না। এখানে সেই কারণে বিডিআর এর হত্যাযজ্ঞ বা সব জায়গায় একটা জিনিস আসছে, সেটা আমি এখানে কোনো সাফাই গাওয়ার জন্য বলতেছি না, বাট চেইন অফ কমান্ড এই কারণে যে আমি যদি আজকে আমার উপরেরটা না শুনি, একটা ভয় থাকে যে আমার নিচের যারা তারাও তো হয়তো আমারটা নাও শুনতে পারে, সেই কারণে এটা। বাট তাহলে কমান্ডের উপরে যারা আছে তাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেই, যে ধরেন আমরা বিগত কর্নেল মুস্তাফিজও তার কিছু আলাপে এই কথাটা বলছে, কর্নেল লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল এবং লেফটেন্যান্ট জেনারেল শামীম সিজিএস, ওনাদের ব্যাপারে কিছু অবশ্যই অবজারভেশন ছিল, এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিন, যিনি এনডিসির কমান্ড্যান্ট হিসেবে আছেন, তার বিরুদ্ধে দুইটা প্রশ্ন আছে, এবং যে প্রশ্নগুলোর যথেষ্ট ভিত্তি আছে, যে তিনি সেনাপ্রধানের নির্দেশ অমান্য করে 5ই আগস্টের পরেও অজিত দোভালের সাথে সরাসরি ফোনে কথা বলেছেন এবং বলে যাচ্ছিলেন, যেখানে সেনাপ্রধান প্রমাণ সহ তাকে ডেকে জিনিসটা বলবার পরেও তিনি সেটা কন্টিনিউ করেছেন। এটা আমরা বলি ইনসাবঅর্ডিনেশন, অবাধ্যতা বা ঔদ্ধত্য, যদি জিনিসটা হয়ে থাকে, এবং আমি যতটুকু জানি জিনিসটার যথেষ্ট ভিত্তি আছে যে এই ধরনের একটা জিনিস হয়েছে। বাট আমি আজকে দেখলাম জেনারেল শামীম, লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল, ওনাদের দুইজনকে নিউ ইয়র্কে জাতিসংঘে পোস্টিং দেওয়া হয়েছে, যেটাকে আমরা মনে করি সব থেকে প্রাইস পোস্টিং, যেখানে আমরা আশা করছিলাম যে জেনারেল ওয়াকার যখন আর্মির কমান্ডের উপরে গ্রিপটা ধরবেন, তখন তিনি প্রত্যেকের বিরুদ্ধে সেনাবাহিনীর আইন আছে সেটাই যথেষ্ট, বাইরে পাঠানোর দরকার নাই, সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। সেটা না হয় তার বদলে আমি আজকে দেখছি যে ওনাদের প্রাইস পোস্টিং হয়েছে। এখন বলতে পারেন জেনারেল ওয়াকার, না এটা তো গত মে মাস থেকে শুরু হয়েছে, আগের পতিত হাসিনার সময় থেকে এই প্রসেসটা, সেই কারণে ওনারা সিলেক্ট হয়ে যাচ্ছেন। ঠিক আছে, যদি সেটাও মেনে নি, বাট আমি বলবো একটা ছোট্ট উপদেশ দিই, ওনাদেরকে এখন যদি পাঠানো হয়, ভয়টা কি, অনেক মানবাধিকার সংস্থা আছে, অনেকে আছে, র্যাবে কিন্তু হঠাৎ করে বা বেনজিরের উপর নিষেধাজ্ঞা কনক ভাই হঠাৎ করে টুপ করে পড়ে যায় নাই, আমাদের বেশ কিছু লোককে সেই জন্য এখানকার স্টেট ডিপার্টমেন্টের কাছে প্রতিনিয়ত সেই জিনিসটা নিয়ে কথা বলতে হয়েছে, তারপরে তো র্যাবের জিনিসটা হয়েছে, বাট হয়েছে জিনিস এস্টাবলিশ হয়ে যাওয়ার পর এখন কিন্তু ধরেন কোন একটা অভিযোগ আসলো, তখন তো ইউএন তাদেরকে রাখবে না, ফেরত পাঠায় দিবে, তখন দেশের ইজ্জত কোথায় যাবে, সেনাবাহিনীর ইজ্জত কোথায় যাবে। আর আরেকটা জিনিস, এই যে জুনিয়র এবং মিড অফিসাররা বলছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এখন আমাকে কিছুদিন আগে একটা গ্যাদারিং এ অনেক তির্যক ভাবে একজন বলল যে কাক কাকের মাংস খায় না, কিন্তু কেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এত খারাপ জিনিস হচ্ছে, পুলিশ এত খারাপ কিছু করছে, কেন সেটা না বলে আমি আর্মির কথা, বা আমরা আর্মির কথা বলছি, বা মোস্তাফিজ আর আমি আর্মির সেই লিডারশিপের ব্যাপার কাছে প্রশ্ন রাখছি। জিনিসটা ভেরি সিম্পল, আর্মির উপর এখন লোকের সেইটুকু ভরসা আছে, লোকে মনে করে আর্মির যদি ঠিক থাকে, ইনশাল্লাহ দেশ পরিচালনায় সরকারকে সঠিকভাবে সহায়তা করা যাবে। এখন ওকে, আমি যেটা চাই, ধরেন কনক ভাই আপনার ছেলে কোনো স্কুলে গিয়ে মারামারি করলো, বা আমাদের মহল্লায় আমাদের বাচ্চা কাচ্চারা মারামারি করলো, এখন আপনার কাছে কোনটা ঠিক মনে হবে, যে আপনি আপনার সবার সামনে অথবা আলাদাভাবে ডেকে আপনার ছেলেকে শাসন করে দিলেন, সে যদি চটটাও খায় বকাটাও খায়, আপনার কাছ থেকে যদি খায়, সে কিন্তু জানবে আমার বাবা আমাকে বকা দিছে, এবং আপনিও জানবেন আমার ছেলেকে আমি শাসন করছি, আমি রাস্তায় অন্য আরেকজনের কাছে ছেড়ে দেই নাই যে সে তাকে কান মলা দিল, থাপ্পড় দিল, সেটা আপনার কাছেও খারাপ লাগতো,
আপনার ছেলের কাছেও খারাপ লাগবে, তাই না? তেমনি ভাবে বলা হচ্ছে যে ঠিক আছে, আমরা তো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিব, তাদেরকে যদি আমরা বিচারের সম্মুখীন করি সেক্ষেত্রে অনেক কিছু হতে পারে। আমরাও চাই, আমি পার্সোনালি চাই, আমার চামড়া এখন ইউনিফর্ম লেগে আছে, আমি চাই আর্মি সম্মান রাখতে হলে আর্মির ভিতরেই তদন্ত, কোর্ট মার্শাল সবকিছুর ব্যবস্থা আছে। আপনি তাদেরকে আপনার হাতে আর্মির ভিতরে রেখে বিচার করেন। আমি চাই না যে তাদের সাথে মানিকের মতন ব্যবহার করা হোক। সেনাবাহিনীকে মানিককার জায়গায় নামায় নিয়ে আসেন না, জেনারেলকে মানিককার জায়গায় নিয়ে আসেন না, যেখানে লোকে তাদের মুখে ডিম মারবে এবং তাদের মুখে থুথু দিবে। বিকজ আজকে আপনি তাদেরকে প্রোটেকশন যদি দেওয়ার কথা চিন্তা করেন, আগামীকালকে যখন নির্বাচিত সরকার আসবে তাদেরকে কিন্তু ঠিকই ওইভাবে যেতে হবে। এবং আমি চাই না আমাদের সেনাবাহিনীর ইউনিফর্ম পরা কেউ এই অপমানের মধ্যে দিয়ে যাক বাইরে। আপনি তাদেরকে ফিক্স করেন আপনার ক্ষমতার মধ্যে সেনাবাহিনীর ভিতরে। তো সুমন ভাই ধরেন আমরা যেটা আমি একটু যদি যোগ করি যে ধরেন 15 বছরে সেনাবাহিনীকে যেই জায়গায় নামানো হয়েছিল তার একটা ধরেন খুব দ্রুত একটা উত্তরণ ঘটেছে কিন্তু ছাত্র জনতার পাশে সেনাবাহিনীর উপস্থিতি। এবং আমি যদি অফিসারদের এই চিঠিতে দেখি তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন জেনারেল ওয়াকারকে যে আপনি 3 তারিখে যদি অর্ডার দিতেন গুলি করার তাহলে হয়তো একটা সিভিল ওয়ার শুরু হয়ে যেত বাংলাদেশে। তো আপনি সেই জায়গা থেকে দেশকে রক্ষা করেছেন এবং সেনাবাহিনীর সম্মান রক্ষা করেছেন। তো আমার কাছে আরেকটা প্রশ্ন আপনার কাছে, ধরেন এত রক্তপাতের পরে ধরেন প্রায় 1500-1600 ছাত্র জনতা মারা গেছে, 300 ছেলে অন্ধ হয়ে গেছে, 500-600 ছাত্র আপনার পঙ্গু হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা দেখছি বিশেষ করে আমি যদি ওই চিঠি থেকে যদি আরেকটু আপনাকে দেখাই আমাদের আলোচনায় সুবিধা হবে। ধরেন সেখানে আমরা দেখছি যে তারা বলছেন যে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন তিনি ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন, আওয়ামী লীগের পক্ষে ছিলেন এবং তিনি আপনার ১৩ই সেপ্টেম্বর কুমিল্লা সেনানিবাসে একজন উপদেষ্টার আত্মীয়কে আমন্ত্রণ জানিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে তারা রাজনৈতিক ধরেন নিষেধাজ্ঞা ছিল যেগুলো আনা যাবে না, তারপরেও তিনি এনেছিলেন। ঈদে মিলাদুন্নবীতে এক ইউনিটে তিনি ভাষণ দিয়েছিলেন যে তোমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ো। তিনি উল্লেখ করেছেন যে তোমরা ঠিকমতো নামাজ পড়ো না, আবার দাড়ি চাও। দাড়ি রাখলে ফায়ার করতে অসুবিধা হবে, দাড়ি রাখলে চুলকায়। একজন জেনারেল কিভাবে ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে পারে? এটি জিওসি ৩৩ পদাতিক ডিভিশন। জিওসির 9 ডিভিশন তিনি সাভার এলাকায় গার্মেন্টস ইস্যু এবং অন্যান্য সমস্যার জন্য এককভাবে দায়ী মনে করেন মিড লেভেল এবং জুনিয়র লেভেলের অফিসাররা। তিনি ১১ বীরকে আওয়ামী লীগের এমপি আমির হোসেন আমুর বাড়িতে অপারেশন করতে দেননি। বিলম্ব যুদ্ধনীতি অনুসরণ করে ধীরে ধীরে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছেন বলছেন তারা। ওনার নিয়ন্ত্রণাধীন ব্রিগেড কমান্ডার সাইফুল্লাহ ও ব্রিগেডিয়ার মাহমুদ ৩ ও ৪ আগস্ট ছাত্র জনতার বিপ্লব থামানোর জন্য হেন কোনো অপচেষ্টা করতে বাকি রাখেনি। তারা কিন্তু এখনো সেই জায়গায় বহাল আছেন। জিওসি 10 ডিভিশন তিনি জুনিয়র অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অনুমতি দেননি। শুধু সিও ও ওসিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের নির্দেশ দেন। যেখানে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন মৃত্যুর জন্য তিনি একক বা আংশিকভাবে দায়ী মনে করছেন এইসব অফিসাররা। এবং তারা বলছেন যে আমরা মনে করি মেজর জেনারেল সরোয়ার এবং ব্রিগেডিয়ার নবীকে আইনের আওতায় আনার জন্য সেনাবাহিনী পর্যায়ে তদন্ত আদালত গঠন করা উচিত। জিওসি 10 ডিভিশন খুব সম্ভবত একটি রামু। তারপর তারা বলছেন জিওসি ৫৫ ডিভিশন নতুন জিওসিরও একই মানসিকতা রয়েছে, অস্ত্র উদ্ধারের ব্যাপারে শৈথিল্য দেখাচ্ছেন, বিলম্ব যুদ্ধনীতি অনুসরণ করছেন। জিওসি 7 ডিভিশন থানার এসআই এর সঙ্গে ক্যাপ্টেনের একটু কি বলে একটু তর্ক বিতর্ক হয়, তিনি সেই ক্যাপ্টেনের পক্ষে না থেকে তিনি সেই পুলিশের পক্ষ অবলম্বন করেন। জিওসি 11 ডিভিশন খাঁটি আওয়ামী লীগপন্থী অফিসার তার এক ভাই আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ছিলেন ডিজি এসএসএফ, বাড়ি গোপালগঞ্জ। সেনাবাহিনীর সামরিক সচিব হিসেবে কর্মরত থাকাকালীন আওয়ামী লীগের লেফটেন্যান্ট কর্নেল রিশাদের মাধ্যমে ভিন্নমত অবলম্বনকারী অফিসারদের দেশের দূরবর্তী জায়গায় পোস্টিং করেছেন। অর্থাৎ আমি আরো বিস্তারিত পড়লাম না, দর্শক আমরা এই রিপোর্টটি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা পড়ে নিন। তো
এই যে একদম সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে, এবং আরো কিছু জায়গায় আছে যে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ধরা হয়নি, ধরা হচ্ছে না। তো এই যে জায়গাগুলো আরকি, এগুলো তো আসলে ধরেন এ এ এত রক্তপাত বা এত ত্যাগের পরেও কি ধরেন এদের বোধোদয় হবে না? বা কি করা যেতে পারে? মেজর সুমন, আপনি অনেক খবর রাখেন। আপনি আমেরিকায় থাকলেও আপনি কিন্তু অনেক খোঁজখবর রাখেন, নিয়মিত আপডেট থাকেন। একটু যদি বলেন আমাদেরকে সুনির্দিষ্টভাবে। এবং আমরা দেখলাম যে ৬২৭ জনকে ধরে আবার ছেড়ে দেয়া হয়েছে। ধরছে মানে কি? আইএসপিআর বলছে আশ্রয় দিয়েছি, আবার বলছে তারা যার জায়গায় চলে গেছেন। এবং অনেককেই আমরা দেখছি এখন ভারতে, অনেককে আমরা দেখছি বেলজিয়ামে। অনেকেই কিন্তু আর গ্রিপের মধ্যে নাই, যারা সন্ত্রাসী, সন্ত্রাসী মানে আর্থিক সন্ত্রাসী, যারা গণহত্যায় মদদ দিয়েছে, যারা সম্পদ লুণ্ঠন করেছে, কিন্তু অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই সব মিলিয়ে আপনার বক্তব্যটা একটু শুনি। জি, আমি ওই যাদেরকে ৬২৭ জনের কথা বলছেন সেটা আমি একটু পরে আসি। আমি প্রথমে এই পার্টটাতে যে অ্যাকচুয়ালি আপনি যে জিনিসগুলা এখানে দেখাইলেন এবং যেটা আমাদের মিড র্যাঙ্কিং এবং জুনিয়র অফিসারদের বক্তব্য বলা হচ্ছে, সেগুলো কিন্তু সঠিক, মানে ঘটনাগুলো কোনোটা কিন্তু অতিরঞ্জিত বা বানানো না, সেটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি। এই প্রতিবেদনটা হওয়ার পরে আমি ওই সমস্ত ডিভিশনে অফিসার যারা আছে আমার পরিচিত, মানে ইনফ্যাক্ট আমার বাচ্চা বলি, তাদের সাথে আমি যোগাযোগ করবার পরে তারপর প্রতিটা ঘটনার ব্যাপারে তারা বলেছে এগুলো সত্যি। এখন জিনিস হলো আগে অনেক সময় জিনিসগুলো আসতো না, বাট এখন যেহেতু সবাই অত্যন্ত বিক্ষুব্ধ এবং চিন্তিত যে এইভাবে চললে তো আর্মির ভবিষ্যৎটা সামনে খুব ভালো না, সেই জন্য তারা এটা বলছে। দেখেন, আমরা আলাপ করলাম, এরা বলছে আপনি যদি সুযোগ থাকে জেনারেল মাহবুব আর জেনারেল সারোয়ারের ছবিটা একটু দেখাবেন, বিকজ অনেক সময় তাদের ভুল ছবি বিভিন্ন, হ্যাঁ, এ হচ্ছে অ্যাকচুয়ালি মেজর জেনারেল মাহবুব, যে ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেখানকার আগের জেনারেল অফিসার কমান্ডিং ছিল, এখন সে ডিজিডিপি ঢাকাতে তার পোস্টিং। এ হচ্ছে মেজর জেনারেল মাহবুব। আর এখন মেজর জেনারেল ভাই, সারোয়ার মাহবুবের পোস্টিংটাও কিন্তু প্রাইস পোস্টিং। হ্যাঁ, ডিজিডিপি প্রাইস পোস্টিং, বাট আমার যতটুকু মনে হয়, আমি তার এখন যে চেহারা ছবির মধ্যে দেখতে পাচ্ছি, আমি এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি সে প্রচন্ড ভীত হয়ে আছে। ভীত হওয়ার কারণ আমরা জানি যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, যে কোনো একটা অভিযোগই যথেষ্ট তার জীবনের গতি সম্পূর্ণ ঘুরায় দেওয়ার জন্য, যত সুবিধা বা যা কিছু। এবং সে হচ্ছে হার্ডকোর কদমবুসি করা সেই জেনারেল, সে হচ্ছে সে। তো এবং একটা অভিযোগ আছে যে সে দুষ্টামি করার চেষ্টা করছিল তার অধীনস্থ একটা ইউনিট, আর্মার্ড ইউনিট, যেটা ল্যান্সার্স, 5 ল্যান্সার্স সম্ভবত। এটা তদন্ত হবে, আমি জানি নিশ্চিতভাবে, সেখানে জিনিসটা বের হয়ে আসবে। মানে অভ্যুত্থানের চেষ্টা। জি, বাট এটা আমি বলবো যে খুব বেশি মাথায় বুদ্ধি থাকলে কেউ এটা চেষ্টা করতো না, এটা সম্ভব না, বাট চেষ্টা করছিল। এখন জেনারেল সারওয়ার যে হ্যাঁ 10 ডিভিশনের জিওসি, তানজিম নির্ঝরের হত্যা বা শাহাদাতের সাথে আমি যাকে মনে করি অবশ্যই দায়ী, সে কিন্তু এখন জিনিসটা হচ্ছে কি, এখন একটা তদন্ত হচ্ছে। এখন অফিসারদের বা জুনিয়র অফিসারদের ক্ষোভটা কোথায়? যেখানে আমরা বলছি যে সেও আংশিকভাবে দায়ী, কারণ সে সরাসরি বলে দিছিল কমান্ড লেভেলে ইউনিট অধিনায়কদেরকে যে তোমরাই শুধুমাত্র ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবা এই কয়জন, এবং কোনো অপারেশনে, সেটা যেই ধরনেরই সন্ত্রাস বিরোধী অভিযান হোক না কেন, সেখানে একজনের কাছে মাত্র, পেট্রোল অধিনায়কের কাছে গুলি থাকবে অস্ত্রতে, বাকি সবাই অস্ত্র নিবে, কিন্তু সেখানে কোনো লাইভ অ্যামিনেশন বা গুলি থাকবে না, তার বদলে আওয়াজ করা যায় শুধু এমন ফাঁকা আওয়াজ করা যায়, সেই অ্যামিনেশন থাকবে। এই ধরনের একটা ভয়ঙ্কর, প্রাণঘাতী, এবং যেটাতে অনেক বিপদ আরো হতে পারত। একজন তো শাহাদাত বরণ করলো, একটা অফিসার, সেই ধরনের, যে নিজে থেকে প্রত্যেক ইউনিট অধিনায়ককে সেই নির্দেশ দিচ্ছে, তার অধীনে একটা তদন্ত হচ্ছে, এখন তদন্ত আদালত, যেখানে দোষীদের বের করা হবে। মানে সে বস হয়ে সেই তদন্ত পরিচালনা করছে, যেখানে তাকে ধরার কোনো সুযোগ নাই। এটা হওয়ার কথা আর্মি লেভেল ইনকোয়ারি, কোর্ট অফ ইনকোয়ারি, যার মাধ্যমে সেও যদি দায় থাকে তখন সেটা বের করে নিয়ে এসে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। তার মানে তার অধীনে হলে হবেটা কি, সে ব্রিগেড কমান্ডার নবীকে
এখানে আমরা বলছি এই এসটি ব্যাটালিয়ন সরাসরি জিওসির আন্ডারে, কিন্তু বাট অপারেশনাল দায়িত্ব সেখানে একটা ব্রিগেড ছিল, তাদের কাছে তাকে দেওয়া হয়েছিল সেই কোম্পানিটাকে। এখন তারপরে কি বলা হবে, হয়তো এমন একটা গল্প বলা হবে, জেনারেল সারওয়ার একটা গল্প বের করে আদালত থেকে বলবে যে অন্য কিছু না, এমন কোনো আদেশ টাদেশ ছিল না, সবাই ঠিক মতো অস্ত্রতে গুলি নিয়ে যায় তো, কিন্তু এটা লেফটেন্যান্ট তানজিম এবং মেজর উজ্জ্বল তারা আদেশ ভায়োলেশন করে তারাই নিজ দায়িত্বে গুলি ছাড়া অস্ত্র নিয়ে গেছে। আপনি দেখবেন তারা এমন একটা গল্প বানানোর চেষ্টা করে তাদেরকে, একজন শহীদ অফিসারকে তার চরিত্র হনন বা তার একটা দায়িত্ব জ্ঞানহীন অফিসার হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে এবং মেজর উজ্জ্বলকে জবাই করবে বা তাকে এসকেপ বোর্ড বানাবে, এবং জেনারেল সারওয়ারের ধারণা সে মাঝখান থেকে বেঁচে যাবে, যেহেতু তদন্ত আদালতটা সে পরিচালনা করতেছে তার অধীনে। তো এই ধরনের জিনিস এখানে হচ্ছে। সেই পরিস্থিতিতে দেখেন জুনিয়র অফিসারদের কিন্তু তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা এসব লোভ নাই, তাদের গায়ে এখনো চর্বি লাগে নাই। একটা বাঘ তো, সব বাঘ তো আর মানুষ খেকো না, একটা বাঘ যখন একবার মানুষ খাওয়া শুরু করে তারপর থেকে সে অন্য কিছু খায় না, তার টার্গেট হয় মানুষ। সিনিয়র অফিসার যাদেরকে শেখ হাসিনা টেনে নিয়ে জেনারেল বানাইছে, ব্রিগেডিয়ার জেনারেল বানাইছে, তাদের কাছে হচ্ছে এখন তাদের সেই সমস্ত কিছু ক্ষমতা এবং সম্পদ কুক্ষিগত করে রাখার ব্যাপার। জুনিয়র অফিসাররা বলতেছে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু নাই, আমার দরকার আগে সেই আর্মি, যে আর্মি গৌরবের, যেখানে আমি যেই ইজ্জতটুকু তোমরা মাটিতে মিশাই দিছো গত 15 বছরে, এবং বিশেষত গত 2 মাসে আরো বেশি করে পুঁতে দিছো মাটির নিচে, আমাকে সেই ইজ্জত উঠে আনতে দাও। কিভাবে? আমাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা যে দেয়া হয়েছে এটা বছরে বছরে মাসে মাসে আসে না, আর্মির লাইফে এখন একবার আসছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে মনে করছে যে এই সময় এটা দরকার আর্মির, যাতে দেশে সন্ত্রাসী অস্ত্র এই ধরনের জিনিসগুলা থেকে মুক্ত করা যায়। সেইটাকে কাজে না লাগাই জেনারেলরা বলতেছে কি যে তোমরা ঢিলাঢালা অপারেশন করো, তোমরা অপারেশনে যাবা, বন্দুকের মধ্যে অস্ত্রের মধ্যে গুলি থাকবে না। জুনিয়র অফিসার বলতেছে না, আমরা চাই গৌরব দেখেন একটু র্যাব, অনেকে দ্বিমত করতে পারে, র্যাবের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ, বাট গত 1.5 মাসে কি আপনি দেখছেন র্যাবের কত সাফল্য? একটা পলাতককে ধরা, অস্ত্র উদ্ধার করা, সন্ত্রাসী ধরা, তো র্যাব কিন্তু সেই জায়গাটা চালাই যাচ্ছে, এবং তারা বুঝছে তাদের তাদের ইজ্জত বা সুনামকে উপরে উঠানোর জন্য এটা তাদেরকে করতে হবে। আর্মি অফিসাররা বলতেছে আমাদেরকে সেইটা করতে দাও, আমাদের হাত পা বেঁধে রাখো না, আমাদেরকে অপারেশন করতে দাও যেখানে আমরা সন্ত্রাসী ধরবো, দেশকে সন্ত্রাস মুক্ত করব, এবং তার সাথে সাথে অন্য যে জিনিসগুলো আছে সেগুলা করব। এইখানেই হচ্ছে দ্বন্দ্বটা। কেউ কিন্তু জেনারেল ওয়াকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে না, সবার হচ্ছে যারা যেই সমস্ত জেনারেলরা, যেই সমস্ত মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেলরা আমাদেরকে থামায় রাখতেছে, আমাদেরকে নিরুৎসাহিত করতেছে, আমাদেরকে অন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশের সামনে অপমান করতেছে, সেটা চলবে না। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে দেশের কাজে এখন লাগার জন্য, আমাদেরকে সেটা করতে দাও। আমি আশা করি জেনারেল ওয়াকার তার প্রায়োরিটি যদি বুঝতে পারেন, এই জায়গাটাতে উনি অবশ্যই হাত দিবেন, এবং সরকারের সাথে তাকে যদি কোথাও বার্গেন করতে হয় উনি বার্গেন করবেন যে হেই, আমার আর্মিকে দারোয়ানের ডিউটি দিও না, 15 বছর ধরে আর্মিকে ঘর মোছা, দারোয়ানের ডিউটি, এইসব জিনিসের দিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়েছে, খামার করো, পোল্ট্রি করো। নো, সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা, সেই দেশ রক্ষার জন্য তাকে এখন ট্রেন করা দরকার, এবং তার আগে সরকারের সহযোগিতা হিসাবে এই অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য জুনিয়র অফিসারদেরকে অবশ্যই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার পূর্ণ ব্যবহারের সুযোগ দিতে হবে। দ্যাট ইজ মাই পয়েন্ট অন দিস। এখন আপনার আরেকটা প্রশ্ন ছিল যে যাদেরকে 627 জন, 627 জনকে, এই ঘটনাটা আমি মনে করি অল্প বিস্তর অনেকেই জানেন যে কিভাবে জিনিসটা হয়েছে। জেনারেল ওয়াকার একটা স্টেটমেন্ট এক পর্যায়ে এসে দিয়েছেন যে হ্যাঁ, আমরা ওই একই জিনিস উনি দিয়েছেন, এবং আমি মনে করি যে সেটা ওনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে পতিতা শেখ হাসিনা কিভাবে পালায় গেল, উনি একই কথা হয়তো বলবেন যে দেশ এবং জনগণের স্বার্থে। এখন
দেশ এবং জনগণের স্বার্থে মানে ধরে নিয়ে আমরা তখন একটা ভয় ছিল যে আমাদের জনগণ প্রচন্ড রকমের ক্ষুব্ধ এবং তারা যে কোনো কিছু করে ফেলতে পারে, হয়তো লিঞ্চ করবে রাস্তায় সবাইকে। এটা আওয়ামী লীগ নিজে থেকে বলছে যে রাস্তায় আওয়ামী লীগের সবাইকে, লোকে যদি পাওয়ারে আসে রাস্তায় আওয়ামী লীগের সবাইকে রাস্তায় পিটায় মারবে, কারণ তারা এত অন্যায় করছে। এখন সেইটা থেকে প্রোটেকশনের জন্য এবং দেশে যাতে কোনো বাইরে বহির্বিশ্বে কোনো দুর্নাম না হয় যে বাংলাদেশ একটা রোগ কান্ট্রি হয়ে গেছে, সেখানে আইন শৃঙ্খলা নাই, পলিটিশিয়ানদের মেরে ফেলতেছে, হয়তো সেই চিন্তা করে আপনারা করছেন। বাট সেটা তো ধরেন আমরা 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু বুঝে গেছি যে আমাদের জনগণ খারাপের মধ্যে বড়জোর ডিম মারতে পারে, এর বেশি আর কিছু করে না। ওই সাবেক বিচারপতি মানিকের সাথে যেটা হয়েছে সেটা একটু বেশি হয়ে গেছে, বাট তার বাদে কিন্তু আমাদের জনগণ কখনো ওই জিনিসটা বুঝে গেছিল যে না, আমরা নিজেদের দুর্নাম করব না, তেলাপোকা মেরে হাত গন্ধ করব না। তো এখন আমি একটু প্রশ্ন করি জেনারেল ওয়াকারকে, স্যার আপনাকে এইটা 627 জনের বাদে আমার প্রশ্ন, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেল, সেই মুহূর্তে বর্ডার ক্রস করার সময় সে যখন হেলিকপ্টার উঠে, সে যখন এসএসএফ এর গাড়িতে উঠে, দেন C-130 উঠে, তখন তো তার কোনো, সে প্রধানমন্ত্রী না, সে সাবেক প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী অবশ্যই একটা প্রোটোকল পায়, বা সেই প্রোটোকল তাকে বলে না যে সে আর্মির হেলিকপ্টার উঠতে পারবে, C-130 উঠতে পারবে। এবং তার সাথে যারা অ্যাকম্পানি করছে তাদের তো কারো গভর্নমেন্ট অর্ডার, সরকারি আদেশ, বা আমরা যেটাকে বলি জিও, যার মাধ্যমে তারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে পারবে, এটা ছিল না। কিন্তু এখন আপনি, আমি জানি তার উত্তরে বলবেন দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে তাকে সে বাইরে চলে গেছে, এটা নিয়ে আমরা ঘাটাঘাটি করতে চাই না। বাট এটা তো অ্যাকচুয়ালি আপনি পাঠান নাই, ধরেন এটা একটা জয়েন্ট প্ল্যানিং নিশ্চয়ই ছিল, 3-4 দিন ধরে সেটার একটা ডেমো হয়েছে, 1 তারিখ এবং 3 তারিখে একই রকম ভাবে সর্টি পাঠায় প্র্যাকটিস করা হয়েছে। তার মানে এটা একটা প্ল্যানের পার্ট ছিল, যেটাতে আমাদের গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা যাতে দ্বারা প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এই এক্সারসাইজ গুলো তারা করেছে, প্র্যাকটিস করেছে এগুলো 3 দিন ধরে। তো তার মানে এটা অ্যাকচুয়ালি হঠাৎ করে হয়ে যাওয়া কোনো ব্যাপার না। আপনি কি একটু কথা বলবেন আমাদের বিমান বাহিনীর প্রধানের সাথে, যে অ্যাকচুয়ালি ওইটার সাথে যারা জড়িত ছিল তাদের বক্তব্যটা কি, এবং কারা কারা জড়িত ছিল, বিকজ তারা তো আইন ভঙ্গ করেছে। সুমন ভাই, ইতিমধ্যে আমার হাতে একটা তালিকা আছে, বিস্তারিত এসএসএফ কারা ছিল, ওই হেলিকপ্টারের পাইলট কে ছিল, C-130 পাইলট কে ছিল, কারা কারা গেছিল, সবই আমার কাছে আছে। এগুলো দিয়ে আমি একটু চেক ব্যাক করছি, নিশ্চয়ই খুব সহজে এটা নিয়ে আমি একটু আলোচনা করবো। কারণ আপনি যদি দেখেন যে সাম্প্রতিক সময় ডেইলি স্টার একটা রিপোর্ট করেছে যে সেখানে নজিরবিহীন ভাবে বাংলাদেশের আকাশে কিন্তু ট্রান্সপন্ডার অফ করা ছিল, অর্থাৎ বিমান যেন কেউ লোকেট করতে না পারে, যেটি ভারতের বর্ডারের কাছাকাছি পার হওয়ার পরে সেটি অন করা হয়, অর্থাৎ বিমানটি দৃশ্যমান হয় রাডারে। তো এই জায়গাগুলো নিয়ে আমি কিছু কাজ করছি, কিন্তু এই যে জি জি এখানে আমার ওই পার্টটা 627 জন এখন, বাট এখানে বলে নেই আমার এক পতিতা খুনি শেখ হাসিনাকে বাঁচাইতে গিয়ে, তাকে পার করে, বিড়াল পার করতে গিয়ে আমার সেই অফিসার যারা অ্যাকম্পানি করেছিল তাদের যদি কোনো ক্ষতি হতো, তারা যদি, আমার কাছে পতিতা হাসিনার কোনো দাম নাই, যাক বিড়াল পার হয়ে গেছে ঠিক আছে, বাট আমার কাছে সেই এয়ারফোর্সের অফিসার গুলো তো দামি, তাদেরকে কেন আপনারা বিপদের মধ্যে তেল দিলেন? ওকে বর্ডারের সামনে নিয়ে লাথি মেরে বর্ডার থেকে ওই পাশে পাঠিয়ে দিতেন। ওই পাশে তোর বাপের লোকজন সবাই দাঁড়িয়ে ছিল ইন্ডিয়ার, তারা ওরা নিয়ে যেত ওই পাশ থেকে। যদি আপনারা প্ল্যানই করেন এই সমস্ত জিনিস, আমি জানি, আমি প্রমাণ দিতে পারবো 1 তারিখ 3 তারিখে একই জিনিস মহড়া হয়েছে, আপনারা অনুশীলন করেছেন, যদি তাহলে পালাই যেতে হয় সে কিভাবে যাবে, এটা হঠাৎ কিছু না। তাহলে ওকে বর্ডারে আপনারা নিয়ে রাখতেন, একটা কালো গাড়িতে উঠে বর্ডারে যেত, সেখান থেকে একটা লাথি, তুই ওই পাশে যা, নে তোর বাপের বাড়ি যা, সেখানে গিয়ে থাক। সেটা করেন না, বরঞ্চ আমাদের বিমান বাহিনীর অফিসারদেরকে আপনারা প্রচন্ড ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। একটা দেশ যার সাথে আমাদের কখনোই কোনো খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল না, সেখানে এখন 628 জনের মধ্যে দেখেন যারা এখানে আশ্রয় নিয়েছিল, পুলিশ, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী বা ইভেন সাংবাদিক, আপনার চামড়ার লোক, সরি, তারা আশ্রয় নিয়েছেন কেন?
আপনি কখন আশ্রয় নেবেন এই ধরনের সেনাবাহিনীর কাছে? যখন আপনি জানবেন যে আপনি অনেক বড় অন্যায় করে ফেলছেন। তার মানে আদালত প্রমাণ হওয়ার আগেই আমরা এটা ধরে নিতে পারি যারা ক্যান্টনমেন্টগুলোতে আশ্রয় নিয়েছিল বা দেওয়া হয়েছিল তারা সবাই জানে তারা কত বড় অপরাধী। কিভাবে আশ্রয় নিল একটা ধারণা আছে, এবং যেটা আমি জানি সেটা হচ্ছে যারা রাজনীতিবিদ এবং সাংবাদিক তারা গাড়ি নিয়ে সরাসরি জাহাঙ্গীর গেট ক্রস করে অথবা ক্যান্টনমেন্ট অন্য ক্রস করে ভিতরে চলে যায়, এবং ভিতরে চলে যাওয়ার পরে তারা আশ্রয় চায় সেনা সদরের সামনে গিয়ে বা বিভিন্ন জায়গায়। পুলিশের লোকজন তারা 4 থেকে 5টা হেলিসর্টিতে হেলিকপ্টারে করে তেজগাঁও বিমানবন্দরে যে হেলিপ্যাডটা আমাদের ক্যান্টনমেন্টের অফিসারদের পারিবারিক বাসস্থান স্বর্ণালী লাগোয়া যেটা, সেখানে তারা আসে, সেখান থেকে তারা সাথে সাথে সেনানিবাসের ভিতরে ঢুকে যায় এবং আশ্রয় নেয়। এবং সেনানিবাসে যেটা পেট্রোল পাম্প এবং সিএসডি, সেখানে একটা নির্মাণাধীন বাসায় তাদেরকে মোটামুটি রাখা হয় প্রোটেকশন দিয়ে, ডিজিএফআই এর প্রোটেকশন। এবং এই সমস্ত জিনিসটা কোঅর্ডিনেট করেছিল তখনকার ডিজিএফআই এর প্রধান হামিদ, মেজর জেনারেল হামিদ। সে এই সমস্ত জিনিস তাদেরকে আনা, কে কোথায় আসবে, কে কোথায় থাকবে, কিভাবে প্রোটেকশন দেওয়া হবে, এবং তার প্ল্যানও ছিল কিভাবে তাদেরকে বের করে দেওয়া হবে। বাট তখন তো বের করে দেওয়া হয়নি। আর বাকি যারা রাজনীতিবিদ এবং অন্য সবার একটা বড় অংশ তারা আশ্রয় নেয় বিডিআরে, পিলখানাতে, কিছু আশ্রয় নেয় যশোর এবং খুলনাতে, কিছু আশ্রয় নেয় আমাদের ঘাটাইল ক্যান্টনমেন্টে। এইভাবে এগুলা কিন্তু তারা দৌড়ায় ঢুকে গেছে, কারণ ক্যান্টনমেন্টের সামনে সেখানে ফাইটিং পেট্রোল ছিল। তারা ঢুকে যাবে, সাথে সাথে ক্লোজড গেট ক্লোজ, মানে সাধারণ জনতা সেখানে তাদেরকে ধাওয়া করে যাতে না আসতে পারে। তার মানে কার প্রোটেকশনটা, কার নিরাপত্তা নিশ্চিত করা হলো? যারা আত্মস্বীকৃত খুনি অথবা দুর্নীতিবাজ অথবা অত্যাচারী তারা ক্যান্টন সেনানিবাসের ভিতরে এসে আশ্রয় নিল, এবং তাদেরকে আশ্রয়, তারা যাতে জনগণ বা সাধারণ জনতার হাতে নিগৃহীত না হয় সেই কারণে আমরা তাদেরকে প্রোটেকশন দিলাম, সেখানে গার্ড দাঁড় করাই দিলাম, পেট্রোল গেট সব বন্ধ করে দিলাম, সেটা আমরা করলাম। এবং আমি প্রথমে বলেছি আপনার বক্তব্য হতে পারে তাদেরকে যাতে জনগণ মব জাস্টিস বা এই ধরনের কিছু না হয়। এখন সেটা তো কয়েকদিনের মধ্যে মাথায় বুঝে গেলেন যে না, জনগণ কিছু করবে না, তখন তাদেরকে আপনারা আদালতে সোপর্দ করেন নাই কেন, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সরাসরি তুলে দেন নাই কেন? তারা তো আপনাদের তত্ত্বাবধানে ছিল। দ্বিতীয় যে জিনিসটা আমার একটু আশ্চর্য লাগছে, বিজিবির ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল আশরাফ, আমি আপনাকে আপনি করে বলছি, যদিও আপনি আমার স্নেহধন্য, আপনি হয়তো লজ্জা পাবেন যে আমি আপনাকে আপনি করে, আপনি একজন মেজর জেনারেল, আপনাকে আপনি করে তো বলবো অনলাইনে। বাট উনি প্রেস কনফারেন্স করছে একটা, না? হ্যাঁ, উনি একটা প্রেস কনফারেন্স করছে। আমার কাছে কেন, কি দরকার ছিল, কোথায় আগুন লাগছে, এটা কি কোনো জাস্টিফিকেশনের ব্যাপার ছিল? এবং প্রেস কনফারেন্সে আপনি বলছেন যে জনতার পক্ষে ছিল সবসময় বিজিবি, আমি বিজিবি আপনি বলেছেন বলে বলছি, আমি তো বিডিআর বলবো, তারা ছিল জনতার পক্ষে, কোনো এক্সেসিভ ফোর্স ইউজ করেন নাই, মিনিমাল ফোর্স ইউজ করেছেন। মানে আপনার কি এতটুকু ধারণা নাই যে আপনারা যে পিলখানার ভিতরে কতজনকে সাংবাদিক এবং রাজনীতিবিদ তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, পুলিশকে আশ্রয় দিয়েছিলেন, সব থেকে বেশি সংখ্যক তো আপনার ওখানে গিয়ে পিলখানাতে ছিল। সেটাকে মনে করেন কেউ জানে না? ছবি আছে, দেখবেন, পাঠিয়ে দেব। দেন নেক্সট কাম, আপনি বলছেন যে এক্সেসিভ ফোর্স ব্যবহার করা হয় নাই। এখানে একই জিনিস, আগস্টের 1 তারিখে যেদিন ইন্টারনেট বন্ধ ছিল, সেদিন রাত 2টা থেকে 3টা এই সময় কক্সবাজার এয়ারপোর্টে সেখানে 2টা C-130, মানে একটা সর্টি বলে, মানে একসাথে 2টা C-130 গেছিল 3টার সময়, রাত 3টা, ভোর রাত 3টা, মানে 1 ঘন্টা পরে সেটা আবার ফ্লাই ব্যাক করে বাংলাদেশে। সেখানে 257 জন বিডিআর সদস্য বা বিজিবি সদস্য, তাদেরকে আপনারা ওইখানকার সমস্ত নাইখনছড়ি, রামু, কক্সবাজার, বান্দরবান, যেখানে যত বিজিবি পোস্ট আছে সেগুলা অলমোস্ট খালি করে দিয়ে দেশের নিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা সমস্ত অগ্রাহ্য করে আপনারা তাদেরকে পর্যন্ত নিয়ে আসছেন ঢাকায় যে এক্সেসিভ ফোর্স ব্যবহার করতে হবে,
দরকার হলে পুরা বিজেপি উঠায় নিয়ে এসে ছাত্র জনতার আন্দোলনকে থামায় দিতে হবে। সেটার জন্য আর আপনি আমাদের প্রেস কনফারেন্সে আমাদের সুশীল সাংবাদিকদের সামনে, যারা আমি তো শুনলাম না কোনো প্রশ্ন করছে আপনাকে সেইভাবে, তাদের সামনে আপনি সুন্দর করে বললেন যে কোনো এক্সেসিভ ফোর্স ব্যবহার করা হয় নাই জনগণের পক্ষে। আপনি নাকি অনেক চালাক, শেখ হাসিনাকে ভুং ভাং করে দেখায় আপনি আসলে ওই ধরনের এক্সেসিভ ফোর্স ব্যবহার করেন নাই। ঠিক আছে, করেন নাই, কিন্তু আপনি এবং তিনি দাবি করছেন যে কৌশলে আন্দোলনের পক্ষে কাজ করেছে বিজেপি। এগুলো কোনো কথা? না, সেটা উনি কেন জাস্টিফাই করতে যাচ্ছেন আমি জানি না, কি চাপের মধ্যে আছেন। বাট আমার কথা হলো উনি কোন ভাবে, কার আদেশে, কার কোঅর্ডিনেশনে আমাদের সীমান্তকে অরক্ষিত রেখে সেখান থেকে বিজেপিকে উঠায় নিয়ে আসলেন, এবং সেটা শুধু কক্সবাজার থেকে না, সেটা দেশের আরো 2টা এয়ারপোর্ট ব্যবহার করে একই রাতে আরো 2টা সর্টি ব্যবহার করে C-130, যেখানে আপনি 300-350 সৈনিককে একসাথে আনতে পারেন, সেখান থেকে নিয়ে আসা হয়েছিল বর্ডার খালি করে। কেন? সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা আশ্রয় দিয়ে এই জিনিসটা বলেন যে হ্যাঁ আশ্রয় দেওয়া হচ্ছিল এই কারণে, এবং তাদেরকে পরে আমরা ছেড়ে দিছি। এখন জিনিস হচ্ছে, আপনি আরো বলেছেন যে কে কিভাবে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী খুনি কামাল কিভাবে চলে গেল সেটা আপনি জানেনই না একবারে। আমার কাছে আশা করি একটা প্রমাণ আসবে 2-1 দিনের মধ্যে। তো এবং আমার কাছে ওই একটা যে আপনারা গুলি করেন নাই, গুলি করে কেউ মারা যায় নাই, প্লিজ, অনেকের কাছে আছে, ক্লিপস আছে কিভাবে বিজেপি গুলি করেছে। আপনারা বলেন না কেন যে হ্যাঁ তখন একটা সরকার ছিল, যে সরকার বলে আমাদেরকে ন্যারেটিভ দিল, আমরা তো গোয়েন্দা না, আমরা গোয়েন্দা বাহিনী, আমরা সীমান্তরক্ষী বাহিনী, আমাদের বলা হয়েছে তোমরা এই অপারেশনে আছো এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এখানে সন্ত্রাসী হচ্ছে, দেশে সন্ত্রাসী এবং দেশের প্রোটেকশনের জন্য, স্থাপনার প্রোটেকশনের জন্য তোমাদেরকে এই আন্দোলন থামানোর জন্য কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যাপ্রোচ। কেন জাস্টিফাই করতে যাচ্ছেন যে আপনারা কোনো কিছু করেন নাই, যেখানে আপনারা জানেন যে অনেকের কাছে অনেক ভিডিও ক্লিপস আছে কে কোথায় কিভাবে করছে। তো সেই ক্ষেত্রে এই 627 জনের চলে যাওয়া, এবং এখন দেখেন আপনারা তাদেরকে বাঁচাইলেন, তারা কিন্তু এখন ভারতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমি প্রথমে যেই খন্ড খন্ড চিত্র দিলাম, পাহাড়ের সমস্যা, গার্মেন্ট সেক্টরের সমস্যা, বিভিন্ন বক্তৃতা আসতেছে, বিবৃতি আসতেছে, সামনে পূজা আছে, জেনারেল ওয়াকার, এই যে দুর্গাপূজা উপলক্ষে সবাই কিন্তু ধারণা করতেছে যে এই যে পার্টি যাদেরকে আপনারা চলে যেতে দিলেন, তারাই কিন্তু দেশে থেকে এই কয়দিনে যথেষ্ট পরিমাণে ষড়যন্ত্র করার সুযোগ পাইছে, এবং এই উপলক্ষে তারা একটা খুব খারাপ কিছু নিজেরাই তৈরি করবে, যেখানে সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়কে নির্যাতন করা হচ্ছে, এমন একটা সিচুয়েশন তৈরি করতে পারবে। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এমন কিছু হবে না, আমরা সজাগ থাকলে, তাদেরকে প্রোটেক্ট করলে কিছু হবে না। বাট তারপরও ধরেন এমন একটা পরিস্থিতি তৈরি করে যদি পার্শ্ববর্তী ভারতকে একটা সিগন্যাল দেওয়া হয় যে তোমরা একটা বাংলাদেশকে এই সুযোগে একটা থাপ্পড় দিতে পারো কিনা দেখো তো, এই অন্তর্বর্তী সরকার বা জনগণকে একটা লিমিটেড স্কেল, একদিনের একটা ধামাকা একটা কিছু করে, সেটা তো আমরা উড়াই দিতে পারি না। কারণ আমরা দেখছি গত কয়েকদিন, গত 2 সপ্তাহে ভারতের মন্ত্রী পর্যায়ে যে জানে না, আমি বলি অমিত শাহ, তোমাকে যেদিন ঝুলানো হবে তোমাকে কিন্তু আমি নিশ্চিত করবো তুমি লুঙ্গি পরে ঝুলো, উল্টা করে তোমার লুঙ্গি পরে ঝুলাবো। হ্যাঁ, তো এই ধরনের উস্কানিমূলক বিবৃতি তারা দিয়ে তারা সুযোগ খুঁজছে কিছু একটা। তো আমি মনে করি এই দায় অবশ্যই সেনাবাহিনীকে নিতে হবে, যে আমরা ঠিক আছে তাদেরকে প্রোটেকশন দিয়েছি, বাট যখন বুঝলাম যে তাদেরকে আদালতের কাছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করে দেওয়াটাই ভালো, সেটাই উচিত ছিল। কনক ভাই আর কিছু না, তো ঠিক আছে। না, ধরেন সুমন ভাই, আমার কাছে বেশ কিছু তথ্য আছে, যেখানে আমি তথ্য পাচ্ছি যে গুটি কয়েক ব্যক্তি এখানে একটা ভালো বাণিজ্যিক সুবিধাও নিয়েছে আর কি, ধরা এবং ছেড়ে দেওয়ার মধ্যে মানে বেশ একটা বাণিজ্য হয়েছে। আপনার কাছে কোনো তথ্য আছে এই জাতীয়? জি, আমার কাছে তথ্য আছে, এবং ইনফ্যাক্ট প্রমাণটা আমি যখন আসবে প্রমাণ সহ বলবো। এটা খুবই লজ্জাজনক,
আমাদের প্রশাসন অথবা আমি যদি কোনো বাহিনীর কথা বলি, সেটা পুলিশ থেকে শুরু করে, তারা এটাকে একটা ব্যবহার করেছে এবং এইটার সাথে লিঙ্ক করে তারা কিছু ডাকাতি বা সন্ত্রাসী কাজও করেছে। মিনিং, এক হচ্ছে ধরেন আমি জেনারেল ওয়াকারের যে লিস্ট, তার বাদেও কিন্তু অন্য অনেকে নিজ উদ্যোগী হয়ে অনেকে আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দেওয়ার পরে তাকে পালায় যেতে সাহায্য করছে একটা মোটা অঙ্কের অর্থের বিনিময়। আবার অনেক ক্ষেত্রে হয়েছে, ধরেন আমি জানি যে এ হচ্ছে আওয়ামী লীগের নেতা, সে তো পালায় আছে, কারণ সে জানে সে খারাপ কাজ করছে, পালায় আছে। তো আমি পুলিশ, আমি গিয়ে আরো 3 জনকে সাথে নিয়ে তার যে বাড়িটা আছে, যেটা লোকে জানে না বাট আমি জানি, আমি এসবির লোক, আমি গিয়ে সে বাড়িতে ডাকাতি করছি, কারণ জানি সেখানে কোটি কোটি টাকা আছে। এই ধরনের জিনিসগুলো হয়েছে, বেশ অনেক জায়গায় হয়েছে। আমি শুধু প্রমাণটার জন্য অপেক্ষা করছি, দেন আমি প্রমাণ সহ দিব। এখন থেকে যেহেতু কথা উঠছে যে কেন লোকজনের কে খামাকা একটা গুজব ছড়ানো বা কালিমা লিপ্ত করছি, কালিমা লিপ্ত করব না, আমি রঙিন ছবি দিয়ে দিব। ভাই, সতর্কতা যদি গ্রহণ না করে, মানে আমাদের যে সতর্কতা বলছি আমরা, এগুলোর পরেও যদি আপনার স্মার্টনেস দেখায় আর কি, বউয়ের হাতে মাইর খাবে তো ভাই। প্রমাণ যদি দেওয়া শুরু করি না, প্রত্যেকটা ঘরে ঘরে বউরা পিটাবে, বাইরে কেউ কিছু করতে হবে না। এটাই দুর্ভাগ্যজনক। মানে আমরা ওইদিকে যেতে চাই না আর কি। যাই হোক, জি জি। এবং বিজেপির এই যে প্রেস কনফারেন্স, এই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, মানে এই যে আমি খুব অবাক। মানে ধরেন যে সবকিছু ফ্রি স্টাইলে চলছে, কিন্তু দেখেন বিজেপির প্রধানকে কে অথরিটি দিচ্ছে প্রেস কনফারেন্স করার? কোন গ্রাউন্ডে উনি প্রেস কনফারেন্স ডাকলেন? মানে অথরিটি বা অন্যান্য জায়গাতে, যেমন জেনারেল ওয়াকারের কথা একটু দু এক জায়গায় বলা হচ্ছে যে উনি কোন অথরিটিতে রয়টার বা কোথাও কথা বলেন বা গণমাধ্যমে কথা বলেন। কনক ভাই, আমাদের যে কোনো বাহিনী প্রধান অথবা যে কোনো সচিবালয়, যে কেউ আইন অনুযায়ী তাকে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর অনুমতি না নিয়েই তারা মিডিয়াতে, দেশি বিদেশি মিডিয়াতে কথা বলতে পারেন। এবং আমি মনে করি যে আমাদের 5ই আগস্টের যে স্পিরিটটা ছিল, যে বাক স্বাধীনতা, তারা অবশ্যই বলতে পারেন। বাট আমার কথা হচ্ছে, আমার দরকার না থাকলে আমি কেন বলবো, 1 নাম্বার। 2 নাম্বার, আমি যখন মুখটা খুলবো সেখান থেকে তো ভালো কিছু বের হতে হবে, পেপসোডেন্ট আলা জিনিস বের হতে হবে। বাট আমি এমন কিছু বলবো না যেটাতে লোকে আমার থেকে দূরে সরে যায় যে কি অবস্থা। তো প্লিজ, আমি যেমন জেনারেল ওয়াকার কিন্তু, এবং আমি মনে করি ঠিক আছে, উনি দায়িত্ব নিয়ে কথা বলেছেন রয়টার্সের সাথে। একটা জিনিস একটু ক্লিয়ার করি, নাগরিকের সাথে উনি যেটা কথা বলেছেন, আমি কিন্তু বিশ্বস্ত সূত্র থেকে জানি সেটা কোনো ইন্টারভিউ ছিল না। আপনারা যদি সেটা শুনেন, দেখবেন যে উনি ঘুম জড়ানো গলায় কথা বলছে। ওনাকে ভোর রাতে নামাজ বোধহয় তখন উঠছিলেন বা এই ধরনের কিছু, সেই সময় কলটা আসছে, উনি ধরছেন। এবং স্যার, এই সময় আপনার নাম্বার তো আমিও জানি না, পার্সোনাল নাম্বার অনেকেই জানে না। তবে ধরেন সুমন ভাই, আমি ওই নাগরিকেরটাই বলেন বা রাইটার্সটাই বলেন, সুনির্দিষ্টভাবে প্রশ্ন করা হয়েছে, উনি সুনির্দিষ্টভাবেই উত্তর দিয়েছেন। মানে স্পেসিফিক জানতে চাওয়া হয়েছে, এখন এই ক্ষেত্রে আমি বলতে চাই, এবং প্রায় 15-16 মিনিট একটার পর একটা প্রশ্ন করা হয়েছে, উনি জবাব দিয়ে গেছেন। তো আমার কথা হচ্ছে যে আর্মি চিফ কথা বলতেই পারেন, আমি কোনো আপত্তি দেখি না। আর্মি চিফ মিডিয়ার সাথে কথা বলতেই পারেন। অতীতেও বলা হয়েছে, অতীতের গ্রুপ অর্থাৎ হয়তো কোথাও গেছেন, উনি বের হয়েছেন, সাংবাদিকরা সবাই যে মাইক্রোফোন ধরেছে, তিনি কথা বলেছেন। কিন্তু বিজেপির এই মহাপরিচালক কোন গ্রাউন্ডে এটা ডাকলেন আর কি, উনি কি বলতে চাইলেন, এটা আমার কাছে ক্লিয়ার না। মানে এই জায়গাটা থেকে আমি বলছি আর কি, যে উনি কার অনুমতি নিয়ে, কি কারণে উনি একটা বক্তব্য দিতেন, এটা একরকম, কিন্তু প্রেস কনফারেন্স করা। আমি মনে করি এটা আমরা বলি যে হোয়াইট পেইন্টিং, হোয়াইট ওয়াশিং আমরা বলি, যে আগে থেকে আমি দেয়ালটা পেইন্ট করে হোয়াইট করে রাখলাম, যে আমি সফেদ, শুদ্ধ, আমার কোনো দোষ ঠিক আছে, কোনো কিছু আসবার আগে। আর আমি ইভেন জেনারেল ওয়াকার, শুধু মেজর জেনারেল আশরাফ কিনা, জেনারেল ওয়াকারকে বলবো, স্যার আপনার তো অবশ্যই বলার সুযোগ আছে, স্বাধীনতা আছে, আপনি বলবেন। বাট কিছু জিনিস আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে সেটা আপনার জন্য প্রযোজ্য না। সেটা আপনি বলে দেন যে এটার জন্য যথার্থ হচ্ছে, সরকার আছে, তারা বলবে, বা এই জিনিসটাতে আমি পাবলিকলি বলা উপযুক্ত মনে করছি না। আমি জানি লোকে আপনার কাছ থেকে শুনতে চায়, বাট আপনি টেকনিক্যালি একটু এই জিনিসটা অ্যাভয়েড করে যাওয়াটা আমার মনে হয় অবশ্যই উচিত। আর্মি চিফ যদি নিজে অ্যাড্রেস করে, নিজে কথা বলে মিডিয়ার সাথে,
এটা ভালো। এটা ধরেন দূরত্বটা অনেক কমে আসে। পিপলস এর সাথে আর্মির একটা দূরত্ব বিভিন্ন সময়কার যে দূরত্ব এগুলো কমে আসে। তো আমরা যদি আরেকটা প্রসঙ্গে যাই সুমন ভাই, সেটা হচ্ছে আমরা জানি যে সামনে একটা প্রমোশন বোর্ড হতে যাচ্ছে আর্মিতে। জি। অতীতে যেমন আমি জানি না এই সিস্টেমটা কি, নোটশিটে প্রমোশন হতো একটা সময় ছিল। নোটশিটের মাধ্যমে প্রমোশন হতো। যথাযথ জায়গায় মানে কি বলবো? প্রমোশনের জায়গাগুলা অবহেলিত ছিল। তো এবারের অবস্থা কি? এবারে আপনি কোন খবর পেয়েছেন যে এবারও কি আগের মতো ধারা চলছে না নতুন কিছু আসছে? আম আমি যেহেতু দেশে নাই, আমার পক্ষে মানে একদম লেটেস্ট আপডেট পাওয়াটা একটু দুরূহ। তারপরও আমি আ যেহেতু আমার সেনাবাহিনীতে যারা আছে, আইদার আমার স্নেহধন্য অথবা আমার সাথে সহকর্মী, আমি কথা বলেছি যেটা আমি শুনতে পাচ্ছি এবং সেটা পজিটিভ। যে আমার একটাই দাবি ছিল যে এমন কেউ না, একটু বলে নিই, আপনি যে একটু লিস্ট দেখালেন ১ম এ যেখানে ওই রিপোর্টটা জেনারেল বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, জি। সেটার সাথে, সাথে কিন্তু ১৯৮ জনের একটা লিস্ট পাঠানো হয়েছে জেনারেল ওয়াকারের কাছে। যে একই তার মধ্যে এদের নামও আছে, আ আরো কিছু নামও আছে। বলা হয়েছে যে কোনোভাবেই যাতে আ এরা প্রমোশন না পায়। তো আমি জানি একটা কমিটির মাধ্যমে জেনারেল ওয়াকার স্বচ্ছতার কারণে সেটা করছেন এবং আমি যতটুকু মানে শুনছি যে সর্বত চেষ্টা করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগগুলা বা এই ধরনের যারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে পরবর্তীতে তাদের নামটা হয়তো ইনিশিয়াল, এখানে তো এমন না নোটশিট কাদের জন্য হয়, লেফটেন্যান্ট জেনারেল, যেখানে শুধু যে লেফটেন্যান্ট জেনারেলের জিনিসটাতে তো কথা বলবেন শুধুমাত্র সেনাপ্রধান, উনি একজন 5-4 স্টার জেনারেল, সেটা নোট, বাট তার নিচে নিশ্চিত করা উচিত যে মেজর জেনারেল এবং ডাউন বিলো লেফটেন্যান্ট কর্নেল প্রত্যেকেরটা যেটা বোর্ড, সেটাকে আমরা সবসময় বলতাম যে একটা পবিত্র জায়গা যেখানে প্রত্যেকের ট্রেসের ভিত্তিতে, আর্মিতে প্রমোশনটা হয় একটা সিস্টেম আছে ট্রেস, তার ভিত্তিতে। আনফরচুনেটলি জেনারেল আজিজের সময় থেকে শেখ হাসিনা যেটা করে, ট্রেসটাকে ডক্টর করা মানে সেটাকে চৌর্যবৃত্তির মাধ্যমে ট্রেসে যে পয়েন্টটা সেখানে পিছনের দিকে যারা আছে বাট তার পক্ষের যারা, তাদেরকে হায়ার পয়েন্ট দেখায়, তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। খুবই ভালো কথা, জেনারেল ওয়াকার সেটা জানেন এবং সে অনুযায়ী উনি বলেছেন যে ট্রেসে যে জিনিসটা আছে সেটা যাতে সংশোধন করা হয়। বাট স্যার, জেনারেল ওয়াকার, আমি আপনাকে বলি স্যার, আমি আশা করছি এবং আমি ভালো ভালো কথা এতক্ষণ বললাম যে যেটা শুনেছি, এই ১৯৮ জনের লিস্টটা আমিও দেখেছি। প্লিজ স্যার, মেক শিওর এদের মধ্যে থেকে কেউ যাতে প্রমোশন পেয়ে আর্মির জন্য আরেকটা মীর জাফর বা আরেকটা দানব অ্যাড না হয়। যদি তাদের কাউকে প্রমোশন পাইতে দেখি, আমি তো স্যার আপনাকে চ্যালেঞ্জ করতে পারি না। বাট এইখানে যে কারণ কি কনক ভাই, এই প্রমোশন বোর্ডে কারা বসবে জানেন? আপনি যে জেনারেলদের কথা বললেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যেহেতু তাদের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় নাই, সুতরাং আর ২ দিন পরে সম্ভবত সোমবারে যে প্রমোশন বোর্ডটা শুরু হবে সেখানে সেই জেনারেলরা বসবে যাদের বিরুদ্ধে এত এত অভিযোগ আছে জুনিয়র অফিসারদের, এবং তারা বসে কি করবে? সম্ভবত তাদের পছন্দের লোকদেরকে আবার টান দেওয়ার চেষ্টা করবে। সুতরাং জেনারেল ওয়াকার স্যার, আমি যদি দেখি, আমি সুমন যদি দেখি যে ওই ১৯৮ জনের মধ্যে থেকে কেউ প্রমোশন পাইছে, আমি সেই জেনারেলদের নাম ধরে এবং তার সাথে যে প্রমোশন পাইছে সেই অফিসারের কুকর্ম অ্যাড করে দিয়ে আমি আলাদাভাবে এই কনক ভাই বা যে আমাকে ফ্লোর দেয়, আমি তার এখানে এসে নাম ধরে সেই কুকীর্তিগুলোর কথা বলবো। সো প্লিজ এই ২ থেকে ৪ তারিখ, সরি, সোম থেকে বুধবার পর্যন্ত যে প্রমোশন বোর্ড, সেটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস এই সময়। প্লিজ মেক শিওর যারা বঞ্চিত হয়েছে ৩৭ থেকে ৪২ লং কোর্সের অফিসাররা গত আজিজের সময় এবং জেনারেল শফিউদ্দিনের সময়, দেখেন যারা যোগ্য তাদেরকে প্রমোশন দেন প্রথমে, এবং এর বাদে যারা আছে উপরে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লিস্টে তাদের নাম আছে, তাদের নামেই ভরা। প্লিজ, যাদের কথা সবাই জানে, ডোন্ট প্রমোট দেম। আমি এখানে কিন্তু বিচার বা তাদের বিরুদ্ধে শাস্তির কথা বলছি না, সেটা আমরা আগে আলাপ করছি। এটা হচ্ছে প্রমোশন বোর্ড, সেখানে প্লিজ ডোন্ট।
এই জিনিসটা তো খুব ইম্পর্টেন্ট। আপনার কি মনে হয় ধরেন আমাদের কতজন অফিসারকে এই মুহূর্তে সরাই দেওয়া উচিত? মানে সেনাবাহিনীর স্বার্থে এবং জুনিয়র অফিসারদের যে দাবি এবং তারা বলছেন, আমি তো বললাম ১ম দিকে যে জেনারেল ওয়াকারের বক্তব্যকে তারা খণ্ডিতভাবে বা বিকৃতভাবে উপস্থাপন করছে বিভিন্ন জায়গায়। তো এতটা দুঃসাহস তারা কিভাবে পায় সেটাও আমি বুঝি না। তো আপনি কি মনে করেন যে কতজন হবে সেটা? ১৫-২০ জন? ৩০ জন? ১৫-২০ জন বেশি ইনফ্যাক্ট হয়ে যায়। আমার হিসাবে ১৩ থেকে ১৪ জন। তাদেরকে ইভেন এই যে লিস্টটা আপনি দেখেন, সেই লিস্টের সাথে আপনি ক্যান ইউ প্লিজ শো আপনার কাছে যদি ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেমের ছবি থাকে? হুম। ইয়েস। আমি শেয়ার করছিলাম, ওটা আপনার কাছে আছে মনে হয়। এটা হচ্ছে কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম ২৫ বিএমএ লং কোর্স। কোনো না কোনো ভাবে এই যে আমি এখানে একটু দোষ দেই আমাদের কিছু কিছু চ্যানেল, যারা হয়তো কর্নেল মোস্তাফিজ ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম বলছে, সে ২৫ এর কথা বলছে যে একটা আওয়ামী লীগের দানব, বাট তার জায়গায় অন্য আরেক জেনারেল মোয়াজ্জেমকে শো করছে তার ছবি। সেটা কিন্তু বিব্রত করে এবং অবশ্যই খুবই একটা খারাপ ব্যাপার। দেন ইমরান হামিদ, এটা ওই খুনি ৭ খুনের ইমরান জি। রউফ না, হ্যাঁ ইমরান হামিদ। চিন্তা করেন এই অফিসারটা ১৪ বছর শেখ হাসিনার সাথে একসাথে আছে। সে প্রতিটা র্যাঙ্কে ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, প্রতিটাতে সে তার সাথে তার সাথে পিএসএ, ডিসি হিসেবে ঘুরছে। দেন পরে তাকে ডিজিএফ এ রাখা হলো। দেন পরে 46 ব্রিগেডে ৫.৫ বছর ধরে সে থাকলো। 46 ব্রিগেড, ঢাকার যে ব্রিগেড, সেখানে ১.৫ বছরের কেউ একসাথে থাকে না, এর বেশি। তাকে সেখানে রাখা হয়েছে জেনে, এবং সব থেকে বড় কথা, আমাদের জনতার উপরে, নিরস্ত্র জনতার উপরে, ছাত্র জনতার উপরে আর্মি যে এক জায়গায় গুলি করছে, সেখানে এই অফিসার নামের কলঙ্ক, সে দাঁড়াই থেকে লাইট মেশিন গান দিয়ে তাদের উপরে ফায়ার করাইছে। সে কিন্তু এখনো চাকরিতে আছে, দুর্ভাগ্যজনকভাবে চাকরিতে আছে। তার মানে আমরা যেই লিস্টটা বা যেইটা আপনি প্রথমে রিপোর্টটা দেখালেন, তার সাথে এমন ২-১ জন যোগ করলে ১৩-১৪ জন বড় জোর হবে। তো এই এদেরকে ১৩ ক্লিন করে ১৪ দিলে জন কিন্তু আর্মিতে সবাই ইউনাইটেড। তখন আপনি জেনারেল ওয়াকার, আপনার মূল কাজটা কি? ইন্টারভিউ দেওয়াটা পরে। তার আগে হচ্ছে সেনাবাহিনীকে ইউনাইটেড করা, তার প্রশিক্ষণ ক্ষমতা বাড়ানো, যাতে সে তার যুদ্ধ ক্ষমতা বাড়ে। বর্তমানে যেই সন্ত্রাস বিরোধী অভিযানের আপনার হেল্প চাচ্ছে, সেটাতে হেল্প করেন। দেন পরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে ব্যারাকে ফেরত যান। আমাদের শত্রু অনেক ভয়ঙ্কর। আমরা এই ১৫ বছরে অনেক পিছায় গেছি। আমি যে ধারণা দিয়েছিলাম যে হ্যাঁ আমরা পারি, আমাদের মনোবল অনেক ভালো, প্রশিক্ষণ ভালো, বাট সেই জায়গা থেকে আমরা একটু পিছায় গেছি, অনেকটুকু পিছায় গেছি। সেটা আমাদেরকে রিকভার করতে হবে। প্লিজ ফোকাস দেয়ার। না, তো এই ১৪ জন বা ১৫ জনকে যদি বাদ দেওয়া হয়, সেনাবাহিনীর কি মহা ক্ষতি হয়ে যাবে? না, সেনাবাহিনীতে আমি বলছি একজন ক্যাপ্টেন, আলহামদুলিল্লাহ আমাদের সেনাবাহিনীতে একজন এনসিও কে তৈরি করা হয়, যাতে সে যুদ্ধ পরিস্থিতিতে বা যে কোনো সময় একজন অফিসারের দায়িত্ব, কমিশন অফিসারের দায়িত্ব নিতে পারে। আবার একজন লেফটেন্যান্টকে তৈরি করা হয় সেইভাবে, যাতে সে যে কোনো সময় একজন ফিল্ড অফিসার বা মেজরের দায়িত্ব নিতে পারে। এবং এটা কোনো কথার কথা না, আমরা সেইভাবে দেখছি। এবং সেনা প্রশিক্ষণের সাথে যেহেতু আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আমি মনে করি সেই জায়গাটা আমরা কোনোভাবেই লুজার হব না। তাদের অ্যাবসেন্সকেও ফিল করবে না, বরঞ্চ আমরা কলঙ্ক মুক্ত হব। রাইট। এবং ধরেন সুমন ভাই, আরো বেশ কিছু অভিযোগ আছে যে বিষয়গুলো আমার মনে হয় যে জাস্ট আমি একটু এক লাইন একটু বলে যাই। ধরেন ডিজিএফআই এর যারা ব্যুরো চিফ তাদেরকেও পরিবর্তন করা হয়নি এখন পর্যন্ত। ডেট গুলো জিএসএ 1 পরিবর্তন করা হয় নাই। তো ধরেন এনটিএমসি লোকজন এখনো জাস্ট ধরেন জিয়া নাই এনটিএমসি তে। বাট অন্যান্য সবাই বহাল। এনএসআই তে উপরের দিকে কয়েকটা পরিবর্তন হয়েছে, নিচের দিকে সবাই বহাল। তো এই যে অবস্থাটা আরকি, সরকারের কিন্তু ২ মাস। আপনি কি মনে করেন যে ডক্টর ইউনূস সরকারের কোনো প্রভাব বা নিয়ন্ত্রণ আছে আর্মির উপরে? আর্মি তো আমার তো মনে হয় যে আর্মি ফ্রি স্টাইলে চলতেছে তাদের মতো করে। তারা মানে কিছু জায়গায় তারা সেনাপ্রধানের কমান্ডেও নাই। প্রফেসর ইউনুস যে আর্মির উপরে প্রভাব রাখছেন না বা রাখতে চান না, সেটা আমি একদিক থেকে একটু সাপোর্ট করি। বিকজ উনি কিন্তু ওনার কাজের স্টাইলটা আমি যতটুকু স্টাডি করেছি,
সেটা হচ্ছে উনি বলেন যে তোমার দায়িত্ব এটা, যদি কোথাও ঠেকে যাও আমাকে বলো, আদারওয়াইজ আমি বিশ্বাস, ওনার কথাটা হচ্ছে আমি বিশ্বাস করতে চাই তুমি পারো, আমাকে এইটা বিশ্বাস করে না যে তুমি পারো না। তো জেনারেল ওয়াকারের কিন্তু সাথে ওনার আলাপটা আছে, উনি কিন্তু একদম ছেড়ে দিয়ে রাখেন নাই, বাট জেনারেল ওয়াকার আপনাকে অ্যাকচুয়ালি প্রমাণ করার জায়গা আরেকটু আগে আসতে হবে যে আপনি কেপেবল। কিন্তু সুমন ভাই, যে প্রোটোকল গুলো আছে আর কি আমাদের আর্মিতে, লাইক যে ডিজিএফআই, এনএসআই ওনাকে প্রতিদিন একটা ব্রিফিং দেয় বা সপ্তাহে 2টা ব্রিফিং দেয়, এরকম কিছু বিধান নিয়ম আছে না? যে উনি জানতে চায় কোনো অফিসারের ব্যাপারে কোনো রিপোর্ট থাকলে সেটা ডিজিএফআই ডিরেক্ট প্রাইম মিনিস্টারকে দেয়, যেটা সেনাপ্রধানও জানার কথা না। তো মানে ডিজিএফআই রিপোর্টিং বস তো প্রাইম মিনিস্টার, সেনাপ্রধানও না। সেনাপ্রধানকেও তারা নজরদারির মধ্যে রাখে, আমি যতটুকু জানি। তো সেই জায়গাগুলো আমার আমার ধারণা হচ্ছে যে আমি যতটুকু খোঁজ খবর রাখি, সেই জায়গাগুলো ঠিক মতো মানে প্রতিপালন করা হচ্ছে না, বা ডক্টর ইউনূসের যে উদারতা, সেই উদারতার সুযোগ কেউ নিচ্ছে কিনা সেটা হচ্ছে। আমি অনেকটা বলবো সেটা অ্যাকচুয়ালি আমরা সুযোগটা নিয়ে ফেলি ভুল করে, যেটা বলা হয় যে তোমার উপরস্থ যে থাকবে সে তোমাকে একটা লিবার্টি দিবে, আর আমি যে অধীনস্থ আমি সবসময় চেষ্টা করব আমার কাজের মাধ্যমে যাতে প্রমাণ হয় আমি সেটা সুযোগ দিচ্ছি না। তো ব্রিফিং বা অন্যান্য সেগুলা হচ্ছে, ওগুলা হচ্ছে স্পর্শগত জিনিস, আমি যাব ডিটেলসে যাব না, বাট সেটা হচ্ছে। বাট আমার কথা হচ্ছে যেইভাবে যে ডেপথে গিয়ে সেটা সেই রিপোর্টগুলো অ্যাকচুয়ালি সিনথেসাইজ হয়ে আসছে না। কারণ কি আপনি বললেন ডেড কমান্ডার অথবা যে উইং কমান্ডার গুলো আছে, ব্যুরো যে প্রধানরা আছে, তারা তো চেঞ্জ হয় নাই, তারা তো চাবে না এই জিনিসগুলা সরকার বা সশস্ত্র বাহিনীর আসল জায়গায় যাক, সেই জায়গাটাতে একটা গ্যাপ রয়ে গেছে। এবং ধরেন আমরা যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি, আমরা এটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম যে ডিজিএফআই সাবেক যে হামিদ সাহেব, মেজর জেনারেল হামিদ, উনি কিন্তু উপদেষ্টাদের কিছু অখারিস্থ তালিকা কিন্তু মাথায় ঢুকাই দিয়ে গেছিল। এক উপদেষ্টার মাধ্যমে এক তালিকা কিন্তু উনি খাওয়াই গেছিল কিন্তু, মানে যাওয়ার আগে আগে। তার কিন্তু বিষম ফল আমরা পাচ্ছি, কিন্তু আমাদের ডক্টর ইউনূসের সাথে যারা উপদেষ্টা তারা কিন্তু পারছেন না অনেক ক্ষেত্রেই, মানে নাম্বার অফ লিস্ট আমরা তো দেখছি। আমার যেটা ধারণা, আমি জানি না আমারটা ভুল হতে পারে, আমরা যে বর্তমান উপদেষ্টা করি মানে জেনারেল হামিদ, ডক্টর ইউনূস এবং আইনমন্ত্রী, এই দুইজনেরটা বাদে কিন্তু বাকি লিস্টটা মেজর জেনারেল হামিদের তৈরি, এটা একটা ধারণা আছে। তো এখন মেজর জেনারেল হামিদ কোন লিস্ট তৈরি করবে আমি আসলে বুঝি না, বাট আমি বিশ্বাস রাখতে চাই যে ঠিক আছে লিস্ট যাই হোক, এরা যোগ্য লোক, এরা অবশ্যই তাদের স্বক্ষেত্রে দেখাবেন যে তারা পারেন। আপনি সুমন ভাই বইয়ের ভাষায় কথা বলতেছেন, যোগ্য লোক, এরা আমার মনে হয় বয়স গত 10 দিনে আমার 10 বছর বেড়ে গেছে, যখন আমি দেখতে পাচ্ছি যে আর্মিতে কেউ বুঝতে পারতেছে না, জুনিয়র অফিসার তোমরা দাবি দাও, কিন্তু একই সাথে মনে রাখো কমান্ড স্ট্রাকচার কোনোভাবে ব্রেক করা যাবে না। জেনারেল ওয়াকারকে তোমরা হেল্প করো, একই সাথে জেনারেল ওয়াকার প্লিজ লিসেন টু দেম, তারা খারাপ কিছু বলতেছে না, এই 15 জনকে সরায় দেন, মেক দ্য আর্মি ইউনিফাইড। আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে আমি যদি দেখি যে আর্মির এইখান থেকেও আরো অপমানের জায়গায় চলে যাচ্ছে, আমার কাছে অনেক খারাপ লাগবে। এবং আমি যেটি বলছিলাম যে আপনি উপদেষ্টাদের প্রতি যেভাবে মানে ভদ্র ভাষায় আস্থা রাখার চেষ্টা করছেন, আমি ততটা ভদ্র না, আমি অতটা আস্থাও রাখছি না। কারণ 2 মাস হয়ে গেছে আমি তামাশা দেখছি, এরা ডক্টর ইউনূসের মতো একজন কি বলবো বিশ্ব মানের একজন প্রভাবশালী ব্যক্তিকেও তারা মানে ব্যর্থ করে দেওয়ার পথে আছেন আর কি। হ্যাঁ, কেউ একজন আবার দেখেন যে পলিথিন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, হর্ন বাজানো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে পলিথিন চেক করার জন্য মার্কেটে। মানে কি, মানে একটা কি বলবো এটা, মানে আমরা বলি না যে প্রায়োরিটি বা অগ্রগণ্যতা এটাই বুঝতেছে না কোনটা এই মুহূর্তে জরুরি। খাদ্য নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং একটা প্রশাসনকে তৈরি করা যারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে নির্বাচনমুখী গণতন্ত্রের দিকে নিয়ে যাবে। এই 3টা জিনিসই তো দরকার। এটার কোনটাতে কাজ হচ্ছে আমাকে বলেন তো? কোনটাতে কাজ হচ্ছে না। বলা আমি তো আগেও বলছি আমি দেখব যে আর ইউ মুভিং ফরওয়ার্ড। তাহলে আমরা তো সব সময় দিতে চাই 18 মাস 36 মাস, ইটস ওকে, বাট
আমরা তো দেখছি সব স্ট্যাগন্যান্ট, হুম, স্থবির হয়ে হুম, আছে সবকিছু এক জায়গায়। দ্যাটস ভেরি ব্যাড। মানে মানে ৬০ দিনের যে অগ্রগতি, সে অগ্রগতি খুবই হতাশাজনক অগ্রগতি। এবং আমি তো বলব যে তারা এখনো ঠিকই করতে পারেনি যে তাদের আসলে কাজটা কি? তারা কি করবে? নির্বাচনটা কিভাবে হবে? দ্রব্যমূল্যের সিন্ডিকেট এখনো ভাঙে নাই। দ্রব্যমূল্য কিন্তু কমছে না। তারপরে আপনার ধরেন আ বিডিআর এর যে বিচারটা সে চাপা পড়ে গেছে কিন্তু। চাপা পড়ে গেছে। সেটা নিয়ে আর কেউ কোন কথা বলছে না। চুপচাপ কিন্তু। সেটা নিয়ে কোন আলাদা কোন কমিশনও হয় নাই, কিছুই হয় নাই। রিসেন্টলি যদি আপনি জনপ্রশাসন সচিবের সঙ্গে আরেক সচিবের কথোপকথন দেখেন, সেখানে স্পষ্ট আসছে যে ভারত চায় ৫২ টা ডিসি তাদের হবে। তারা ৳২০০ কোটি দিতে প্রস্তুত। সেই টাকা কোথায় লেনদেন হবে সেটি নিয়েও কথা বলছে। তো তারপরেও তারা এখনো বহাল। তাদেরকে চেয়ারে বসায় রেখে নাকি কি ঘোড়ার ডিমের তদন্ত করতেছে ৩ উপদেষ্টা। তো এটা মানে মানে এইখানে আমি একটু বলি যে এই কথাটা বলছেন, আমি আমি আবারও বলি আমি বিশ্বাস করতে চাই যে এটা একটা গুজব। বাট অ্যাকচুয়ালি দেখেন কি যেটা বলা হচ্ছে iPhone এর স্ক্রিন, Samsung এর স্ক্রিন, হুম, হুম, এটা যেটা স্ক্রিনটা শো করা হচ্ছে সেটা জাস্ট একটা ফোনের ইমেজ দেখানোর জন্য। এটা যে ফোন রাইট। কনভারসেশন সেটা বোঝানোর জন্য একটা ইমেজের আউটলেট তৈরি করা হয়েছে। আর আমি আবারও বলেছি উনারা জানি না কোনভাবে এআই এর মাধ্যমে করা হয়েছে এইসব বলার চেষ্টা করেছেন। আমি বোধহয় সেই কথাটা বলে ভুল করছি। বাট এটা এআই এর কাজ না। আমি অতটুকু বুঝি। বাকিটুকু তারা ব্যাখ্যা করবেন। আমি ওই জায়গায় যাব না। বাট এই কথাগুলো কি কনক ভাই আমরা আগেও বলি নাই? আমরা বলি নাই যে ভারত সংসদ সদস্য থেকে শুরু করে সমস্ত ডিসি এগুলাকে কিনে তারা সেই লিস্ট মিনারেল কান্তির মাধ্যমে আসতো সবসময়। তাদের যে এজেন্ট গুলো আছে দেশে তারা সেগুলো করে এবং তার মাঝখান থেকে আমাদের লোকজন জনপ্রশাসনের লোকজন টাকা কামায় নেয়। এটা ধরেন এই ঘটনাটা বানানো। বাট আমরা তো জানি তারা কিভাবে টাকা কামায়। হুম, 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 হুম। না, তবে এই ঘটনা বানানো বলে আমার কাছে মনে হয়নি। আমি না যতটুকু এটা আমি শুনিয়েছি। অন্তত যেটা জানি বিশ্বাস করি ওই আইফোনের স্ক্রিন আর স্যামসাং গ্যালাক্সির স্ক্রিনের কথা বলা হচ্ছে দ্যাটস নট দ্য কারেক্ট থিং। আর ভাই আমি আমার রাতের বেলায় আইফোন, সকালবেলা স্যামসাং এ যেতে আমার কতক্ষণ লাগে? আমার সকল কিছু ট্রান্সফার করতে কতক্ষণ সময় লাগে? মানে এইসব বুঝাই তো লাভ নাই। যাই হোক, তো সুমন ভাই আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের আলোচনা যদি মানে জেনারেল ওয়াকার যদি বুঝতে পারেন ভালো, নেগেটিভলি নিলেও এটা তার খুশি। যেভাবে তিনি নিতে পারেন নেন। কিন্তু আমাদের মূল ইনটেনশন আমাদের সেনাবাহিনীর একটি প্রতিষ্ঠানে পরিণত হোক। তারা তাদের গৌরব ফিরে পাক। তারা একটি প্রফেশনাল শক্তিশালী বাহিনী হোক। যেসব দুর্বৃত্তদের হাসিনা লালন পালন করেছে এবং তাদের যারা এখনো সেই ধারায় চলছে, তাদেরকে অবশ্যই অপসারণ করতে হবে এবং ফ্রি স্টাইলে তো একটা দেশের আর্মি চলতে পারে না। জেনারেল ওয়াকারের কমান্ডে থাকতে হবে, আর্মির নিয়মের মধ্যে থাকতে হবে এবং দেশের পক্ষে থাকতে হবে। এটি আমি মনে করি এবং তার জন্যই এই নতুন জুনিয়র এবং মিড লেভেলের যারা অফিসার তাদের যেই দাবি, সেই দাবির প্রতি আমরা সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করেই আজকের এই অনুষ্ঠানটি করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি শেষ কোনো মন্তব্য থাকে। না, আমি আশা করব জেনারেল ওয়াকার উনি যদি মনে করেন এবং যেহেতু আমরা ওনার ব্যাপারে আলাপ করলাম উনি যদি এই অনুষ্ঠানে এসে এবং সেগুলো খণ্ডন করতে চান বা আমাদেরকে একটা ধারণা দিতে চান কোন পরিস্থিতিতে তিনি বাধ্য এগুলো করবার জন্য বা এখনো কেন তার কমান্ডটাকে পুরোপুরি স্টাবলিশ করতে পারেন নাই আর্মি সেনাবাহিনীর ভিতরে আমরা অবশ্যই ওনাকে আমন্ত্রণ জানাই। আমি অবশ্যই কনক ভাই আপনি আমার সাথে নিশ্চয়ই এগ্রি করবেন যে অবশ্যই, এটা একটা সুযোগ এবং এটাই হওয়া উচিত। দিন শেষে উনি সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনীটাকে ওনাকেই ধরে রাখতে হবে। সেটাতে আর কেউ উনি যদি সরকারকে সাহায্য করতে গিয়ে বেশি সাহায্য বা বেশি চিন্তা করে যান সেক্ষেত্রে যদি আমাদের সেনাবাহিনী অবহেলিত হয় তার মান ইজ্জত আবারও আরেকটু নিচে নেমে যায় সেটা লাস্ট থিং দ্যাট আই ওয়ান্ট। এবং মেজর সুমন ধরেন আ এই বিপ্লবের একজন স্টেক হোল্ডার হিসেবে, একজন মানে কি বলবো, প্রত্যক্ষভাবে একজন অংশগ্রহণকারী হিসেবে, অনলাইন হোক যেভাবেই হোক, আমার এখন পর্যন্ত ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জেনারেল ওয়াকার দুজনের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন আছে এবং আস্থাও আছে। এবং আরো কদিন আমরা দেখতে চাই, আরো কিছুদিন আমরা দেখতে চাই। মাত্র ২ মাস গেল। আরো কয়দিন আমরা দেখি আসলে কি হয়। না হলে আমাদেরকে মনে হয় যেন আরো কঠোর পথে যেতে হবে। পাশাপাশি আ ডিজিএফআই এর একটা অংশ, আইএসপিআর এর একটা অংশ, সেই হাসিনার পুরান খেলায় আবার যাচ্ছে। পত্রিকার উপরে খবরদারি করা, অনলাইনে এখানে অনলাইনে একটু আমি বলি
অনলাইনে ধরেন আমাদের ব্যাপারে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করা, এগুলোর ব্যাপারে তারা আবার মাঠে নেমেছেন। আমি তাদেরকে সতর্ক করতে চাই। ভদ্রভাবেই সতর্ক করতে চাই। একটা জিনিস কনক ভাই আমি একটু ক্লিয়ার করি। ডিজিএফআই এর এই জিনিসটা নোংরামিটা সবসময় চলে এবং চলতেছে। আইএসপিআর এর ব্যাপারে যে জিনিসটা, আমরা আইএসপিআর কে মনে করি অনেক বড় একটা সংগঠন। আইএসপিআর এর অর্গানাইজেশন জানেন মাত্র একজন অফিসার, তার সাথে কয়েকজন ক্লার্ক যারা ওই বিভিন্ন জায়গা থেকে, তাদের কাজটা হচ্ছে মেইনলি বিভিন্ন ফরমেশন বা বিভিন্ন কমান্ড থেকে বা বিভিন্ন বাহিনী থেকে যেটা তারা চায় সেটা অ্যাপ্রুভ করে দিয়ে সেটাকে পত্রিকায় পাঠানো। মাঝে মাঝে যেটা দুষ্টামি করে ডিজিএফআই, আইএসপিআর এর নাম করে তারা বিভিন্ন পত্রিকা, সংবাদ মাধ্যম, বিভিন্ন জায়গায় তারা বলে এইটুক করা যাবে, এইটুক করা যাবে না। দ্যাট ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আর আইএসপিআর কে ভয় পাওয়ার কিছু নাই। কেউ যদি আইএসপিআর এর নাম করে বলে দিবেন যে তুমি গোল্লায় যাও, আমি তোমার ভাই, কথা শুনবো না। ভাই আইএসপিআর কে কে ভয় পাবে? বা আইএসপিআর কে ভয় পাওয়ার কি আছে? আমার দেশের বাহিনীর একটি মুখপাত্র বা একটা উইং, সেটাকে আপনি কেন ভয় পাবেন? বা বা ভয় যদি কেউ লাগাইতে চায়, আপনি উল্টা তাদের ভয় লাগাবেন, তাই না? এক্স্যাক্টলি, হু এক্স্যাক্টলি। আর ইউ? তুই আমার ভয় দেখাস কেন রে বেটা? তুই কে? হুম। তো তথ্য সংগ্রহ হচ্ছে, বাড়াবাড়ি করলে কাউকে ছাড়তে হবে না। মেজর সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ আজকের আলোচনার জন্য। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবারও আলোচনা করব। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। সবকিছু মিলিয়ে সবার আগে আমার দেশ, এরপরে আমার সেনাবাহিনী সহ এর পুনর্গঠন, দেশের পুনর্গঠন। সব জায়গায় বিতাড়িত শয়তান হাসিনার যারা অনুসারী ছিল তারা এখনো সক্রিয়, প্রতি বিপ্লবের চেষ্টা করছে। জেনারেল ওয়াকার এবং ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, আপনারা আরো শক্তিশালীভাবে নিয়ন্ত্রণ করুন, আরো শক্তিশালীভাবে আপনাদের কমান্ডকে প্রতিষ্ঠা করুন এবং আ এইসব দুষ্ট ক্ষতদের দ্রুত বিতাড়িত করুন। না হলে কিন্তু জনগণের এত রক্ত, এত ত্যাগ সবকিছু বিফলে যাবে। আমরা ওয়াচডগের ভূমিকায় আছি। আমরা খুব নিবিড়ভাবে সব পর্যবেক্ষণ করছি। সময় মতো ধারাবাহিকভাবে সবই তুলে ধরা হবে। কেউই ছাড় পাবে না। কোন স্মার্টনেস কেউ পার পাবে না, চোখ রাঙিয়েও কারো কোনো লাভ হবে না। দেশের জন্য, আমাদের সেনাবাহিনীর জন্য, দেশের কল্যাণের জন্য যা করা দরকার, ইনশাআল্লাহ আমরা সে পথেই হাঁটবো, সেভাবেই কাজ করে যাব। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।